ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আইপিএস সুমন চৌধুরীর গল্প। আইপিএস সুমন চৌধুরীর গল্প আপনারা আগেও শুনেছেন। এর আগে 4টি গল্প এসেছিল এবং 4টে গল্পই আপনারা বেশ পছন্দ করেছেন। তাই আজ আবারও ফিরছে আইপিএস সুমন চৌধুরী। আজকের গল্প রনিত ভৌমিক আমাদের উপহার দিয়েছেন। গল্পের নাম মেটিয়া বুরুজ ডায়েরিজ। শুনতে থাকুন আজকের গল্প। পিয়ারুল ভাই দারুণ আয়োজন করেছেন। সত্যি বলতে অনেক দিন পর এমন জমিয়ে খাওয়া দাওয়া হলো। হাসতে হাসতে পিয়ারুল শেখ বলল, এবার কিন্তু আমায় লজ্জায় ফেলে দিচ্ছেন স্যার। আরে নেহি নেহি, নারুল ঠিকই বলেছে। তোমার মেহমান নওয়াজি দেখে আমার দিল খুশ হয়ে গেল। পাশ থেকে কাউন্সিলর ফরহান সিদ্দিকীর স্ত্রী তানজিলা বেগম বলে উঠলেন, তোমরা সবাই মিলে সির্ফ পিয়ারুল ভাইয়ের বাত করছো, লেকিন আমার বোন রাবিয়ার ব্যাপারে কিছু তো বলছো না। কি সুন্দর বিরিয়ানি বানিয়েছে সে। সরি সরি ম্যাডাম। হ্যাঁ সিদ্দিকী ভাইজান, ভাবির কাছে তোমার ক্ষমা চাওয়াটা উচিত। আমি দেখো ওই জন্য চুপ করে বসে শুধু খেয়ে চলেছি। সবাই হেসে উঠল। আর তারই মাঝে অ্যাডভোকেট উদয় নারায়ণ ত্রিপাঠী সামনে বসে দিব্যি একের পর এক হুইস্কির গ্লাস শেষ করতে থাকা পোর্ট ট্রাস্টের অফিসার রবীন্দ্রনাথ মিত্রের উদ্দেশ্যে বললেন, তোমার শুধু ওটাই একমাত্র কাজ। সকালে খাচ্ছ ঘুষের টাকা আর রাতে বিস্কির সঙ্গে বিরিয়ানি। একদম পারফেক্ট। ওফ, তোমাকে নিয়ে আর পারলাম না ত্রিপাঠী। আমার পিছনে লাগাটা তোমার বরাবরের স্বভাব হয়ে দাঁড়িয়েছে দেখছি। রবীন্দ্রনাথ মিত্রের কথা শেষ হতে না হতেই সকলে আবারও হেসে উঠল। ইফতার পার্টি তখন বেশ জমে উঠেছে। আর এর মাঝেই কাদের ওরফে পিয়ারুল শেখের ডান হাত সেই খবরটা নিয়ে এলো। আরও স্পষ্ট করে বললে, তাদের 5 স্টার বিল্ডার্সের অফিসে পুলিশের রেড পড়েছে এবং নোটিশ সহ তাদের বেশ কিছু বেআইনি নির্মাণ কার্য বন্ধ করে দেওয়া হয়েছে। কাদের এ আছে এর পেছনে খবর লাগিয়েছ? রাগে উত্তেজিত হয়ে প্রশ্নটা কাদেরের উদ্দেশ্যে ছুঁড়ে দিল পিয়ারুল শেখ, যার উত্তরে কাদের বলল, নুরুল ভাইরাস জিজ্ঞেস করেন, ওনার থানার লোকটাই কাজটা করছে। কি? আমার থানার লোক? অফিসার ইনচার্জ থাকা সত্ত্বেও না জানি তলায় তলায় এমন কাজ করার সাহস কে দেখিয়েছে? এই নামটা একবার বলো তো। নুরুল ইসলাম নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কথাটা বলা মাত্র কাদের বলল, সাব ইন্সপেক্টর তন্ময় বসাক। ভুরু দুটো যতটা সম্ভব উপরের দিকে তুলে নুরুল ইসলাম বলল, কি তন্ময়? এইবার পাশ থেকে রবীন্দ্রনাথ মিত্রকে বলতে শোনা গেল, তন্ময় বসাক নামটা শুনে তুমি এত অবাক হচ্ছ কেন নুরুল? এর আগেও তো দেখেছো এই সাব ইন্সপেক্টর আমাদের অনেক কাজে বাধা দিতে এসেছে। যথেষ্ট হয়েছে, এবারে ওর বিরুদ্ধে আমাদের একটা কিছু ব্যবস্থা নিতেই হবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে গার্ডেন রিচ থানার অফিসার ইনচার্জ থাকা সত্ত্বেও সামান্য সাব ইন্সপেক্টর এতটা সাহস পায় কিভাবে? ত্রিপাঠী, তোমার কথার মানে কি? তুমি কি আমাকে সন্দেহ করছো? उफ, अभी आपस में झगड़ने का समय नहीं है नुरुल। अभी दिमाग शांत रखो। शांति से हम सबको काम करना होगा। পিয়ারুল শেখ নিজের স্ত্রী রাবেয়াকে ভিতরের ঘরে যেতে বলায় তানজিলা বেগমও তার সঙ্গে ভিতরের ঘরে গেলেন। মহিলাদের প্রস্থানের পর পিয়ারুল শেখ প্রস্তাবটা তখন সবার সামনে রাখল। তন্ময় বসাক বড্ড বেড়েছে। ওকে থামাতে না পারলে ও কিন্তু আমাদের ব্যবসা শেষ করে দেবে। অতএব সবাই রাজি থাকলে ঈদের আগেই ওর কাম তামাম করতে হবে। এই প্রস্তাবে সবাই রাজি থাকায় কাজটা পিয়ারুল শেখ নিজের ডান হাত কাদেরকেই দিল এবং কথা মতো ঈদের আগেই ঘটে গেল সেই ভয়াবহ ঘটনা। প্রকাশ্য দিবালোকে এক দল দুষ্কৃতীর হাতে মেটিয়া বুরুজ এলাকায় নিহত হলেন সাব ইন্সপেক্টর তন্ময় বসাক ও তার সঙ্গে এক কনস্টেবল গণেশ সাউ। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে তার গাড়িটা সেখানে পার্ক করা অবস্থায় ছিল, কিন্তু তন্ময় বসাক এবং কনস্টেবল গণেশ সাউ ছিল নিখোঁজ।
সেই মুহূর্তে শত জনতার ভিড়ের মাঝে স্থানীয় পুলিশকে বোমা দিয়ে স্বাগত জানানো হয় এবং তাদের মধ্যে থেকে একজন পুলিশ কর্মকর্তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়, যার ফলে তিনি রক্তাক্ত হয়ে পড়েছিলেন সেখানে। ঘটনার কয়েক ঘন্টা পরে সাব ইন্সপেক্টর তন্ময় বসাক এবং কনস্টেবল গণেশ সাহুয়ের মৃতদেহ একটি গলির মধ্যে থেকে ভয়াবহ অবস্থায় উদ্ধার করেন গার্ডেন রিচ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম। তার মৃতদেহ নগ্ন ছিল এবং তার চোখ উপড়ে ফেলা হয়েছিল। শরীরে ছিল একাধিক ছুরির আঘাত এবং পোড়ার ক্ষতচিহ্ন। এরপর কেটে গেছে 5টা বছর। স্থানীয় প্রশাসন এবং বড় মাথাদের জড়িত থাকার কারণে সেবার মেটিয়াবুরুজ এলাকায় ঘটে যাওয়া এমন নৃশংস হত্যাকাণ্ড বাকি আর 5টা কেসের মতোই ধামাচাপা পড়ে যায়। সেই সময় একগুচ্ছ প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠলেও কেবল খবরের কাগজেই সেগুলো রয়ে গেছিল। অষ্টাদশ শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানের পর থেকে কলকাতা শহরে গোথিক এবং ভিক্টোরিয়ান স্থাপত্যের অসাধারণ বিকাশ ঘটে। তবে কলকাতার মেটিয়াবুরুজ এলাকা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এই স্থান আদতে লখনৌয়ের ইন্দো ইসলামিক স্থাপত্যের এক সমৃদ্ধ ভাণ্ডার। মেটিয়াবুরুজ, যার অর্থ মাটির মিনার, এই এলাকায় এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এখানকার নিকটবর্তী বিচালি ঘাটে ওয়াজিদ আলী শাহ তার লোকেদের নিয়ে রানী ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করতে এবং ন্যায় বিচার পেতে এসেছিলেন। এই সময়কালের মধ্যেই ওয়াজিদ আলী শাহ লখনৌয়ের অভাব বোধ করেছিলেন, তার জন্যই তিনি কলকাতার মধ্যে লখনৌকে পুনর্গঠনের জন্য প্রতি মাসে তার বার্ষিক 1 লক্ষ টাকা ভাতা ব্যবহার করেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর ব্রিটিশার বেশিরভাগ স্থাপত্যই ভেঙে ফেলে এবং যেগুলো টিকে ছিল সেগুলো পরে রিয়েল এস্টেট ডেভেলপাররা ভেঙে ফেলেছিল। তবে ইমামবাড়া এবং মসজিদের মতো কিছু ধর্মীয় স্থাপত্য আজও এই এলাকায় গেলে দেখা যায়। এটা তো ছিল অতীতের কথা, কিন্তু বর্তমানে মেটিয়াবুরুজ সহ গার্ডেন রিচ এলাকা হচ্ছে ঘনবসতিপূর্ণ নদী তীরবর্তী চোরা কারবারিদের জন্য একটি কুখ্যাত স্বর্গরাজ্য, যাদের অনেকেই বাংলাদেশ থেকে আসা অবাঙালি মুসলিম। বছরের পর বছর ধরে এখানে অবৈধভাবে বসতি স্থাপন করেছে এবং সমৃদ্ধ হয়েছে যে যার মতো। এই এলাকায় শুধু চোখে পড়বে অবৈধভাবে নির্মিত 5-6 তলা বিল্ডিং আর ছোট বড় মিলিয়ে একাধিক মসজিদ। মসজিদগুলোর পাশে আবার থাকে গরু জবাইয়ের জন্য একটি করে খোলা জায়গা। এখানকার সরু নোংরা প্রতিটা গলির প্রবেশপথে সারাদিন ধরে গোমাংসের বড় বড় হলদে টুকরো প্রদর্শিত হয়েই থাকে। মেটিয়াবুরুজ সহ গার্ডেন রিচ এলাকার সবকিছুই বলতে গেলে মাফিয়া পরিবারগুলির দ্বারা নিয়ন্ত্রিত। তাদের প্রভাব এতটাই গভীর যে রাজনৈতিক শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটলেও তাদের পরিবর্তন হয় না। পুলিশ প্রশাসন এই এলাকাগুলো একেবারেই অসহায় এবং অনিরাপদ বোধ করেন। ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নির্দেশ সত্ত্বেও পুলিশ সরাসরি এভাবে এই সমস্ত এলাকায় প্রবেশ করতে অস্বীকার করছে। এই যেমন মাস দেড়েক আগে খবরের কাগজে পড়লাম এফসিআই গোডাউনের কাছে একটি লাশ উদ্ধার হয়। মুখ ছিল একেবারে থ্যাতলানো, সুতরাং লাশ দেখে ব্যক্তির আসল পরিচয় প্রাথমিকভাবে জানা সম্ভব ছিল না। তবে এটি কাদের মুস্তাফা নামক ওই তল্লাটের অন্যতম কুখ্যাত মাফিয়া পিয়ারুল শেখের ডান হাতের লাশ বলেই অনেকের ধারণা। কেসটা দেখছিলেন গার্ডেন রিচ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম। কিন্তু সদ্য পাওয়া খবর অনুযায়ী আজ সকালে কুখ্যাত মাফিয়া পিয়ারুল শেখ নিহত হয়েছে। খিদিরপুর আপ ডাউন ব্রিজ পেরিয়ে কিছুটা রাস্তা এগোনোর পর তার গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। মাত্র 1.5 মাসের মধ্যে মেটিয়াবুরুজ সহ ওই এলাকার 2জন কুখ্যাত ব্যক্তির খুনের ঘটনা সরকার ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং আমাদের গোটা লালবাজার জুড়ে এখন এই দুটো খুনের ঘটনাকে কেন্দ্র করে যেন এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে, যেখানে আমাদের ক্রাইম ডিপার্টমেন্টের অফিসাররা মেটিয়াবুরুজ গার্ডেন রিচ এলাকার সামান্য কোনো কেস আসলে তার তদন্তের দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেন, সেখানে দাঁড়িয়ে কুখ্যাত মাফিয়া ও তার ডান হাতের খুনের তদন্ত। তবে প্রাথমিকভাবে কেসটাকে দেখে অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলাফল মনে হলেও একটা খটকা থেকেই যায়।
আসলে মাফিয়া পিয়ারুল শেখের সঙ্গে বর্তমান শাসক শিবিরের ঘনিষ্ঠতার কথা আগেও বেশ কয়েকবার প্রচারের আলো এসেছে বটে, ফলে এর পিছনে অন্য কোনো রহস্য থাকলেও থাকতে পারে। কেসের দায়িত্বে থাকা গার্ডেন রিচ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না লালবাজার। তাই সেদিন ডিসিপি সাহেব আমাদের স্পেশাল ক্রাইম ডিপার্টমেন্টের সকল অফিসারদের নিয়ে মিটিংয়ে বসেছিলেন। কিন্তু অদ্ভুতভাবে একটা বিষয় লক্ষ্য করলাম যে আমাদের ডিপার্টমেন্টের একজন অফিসারও সাহস করে কেসটার দায়িত্বভার নিতে এগিয়ে এলেন না। শেষে তাই কিছুটা বাধ্য হয়ে আমি ডিসিপি সাহেবকে বললাম, স্যার, এই কেসে তদন্তভার আমি নিতে চাই। আপনি প্লিজ কেস ডিটেলসগুলো আমার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমার কথায় হয়তো ডিসিপি সাহেব খানিকটা অবাক হয়েছিলেন, তাই ওনাকে বলতে শুনলাম, ধর, আর ইউ শিওর তুমি সবকিছু ভেবেই সিদ্ধান্তটা নিচ্ছ তো? হ্যাঁ স্যার, আমি সব ভেবে সিদ্ধান্তটা নিয়েছি, তবে আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। হ্যাঁ, এই অনুরোধ শব্দটা শোনা মাত্র ডিসিপি সাহেবের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি লক্ষ্য করলাম আমি। না মানে স্যার, আপনি হাসছেন যে? তোমার অনুরোধটা যে কি হতে পারে সেটা আগাম ভেবেই আমার হাসিটা পেল। মানে এই যে রিটায়ার্ড আইপিএস অফিসার সুমন চৌধুরীকে তুমি এই কেসে নিজের সঙ্গে যুক্ত করতে চাও, তাই তো? হ্যাঁ স্যার, আমি সুমন স্যারকে এই কেসে নিজের পাশে পেতে চাই। ঠিক আছে ধর, তুমি কেসটা নিয়ে ওনার সঙ্গে কথা বলো, বাকি বিষয়গুলো আমি দেখে নিচ্ছি। ডিসিপি সাহেবকে তখন ধন্যবাদ জানিয়ে আমি ওনার কেবিন থেকে বেরিয়ে সোজা নিজের রুমের দিকে হাঁটা দিলাম। তবে ওখানে উপস্থিত বাকি অফিসারদের মধ্যে অনেকেই হয়তো ভাবছিল যে আমি কোনো কিছু না ভেবে জীবনের এত বড় ঝুঁকিটা নিয়ে ফেললাম। কিন্তু আমি জানি এমন দায়িত্ব কাঁধে না নিলে সুমন স্যারের সঙ্গে আমার আবারও কাজ করা সম্ভব হবে না। সেই মানুষটির সঙ্গে যে আমি বারবার কাজ করতে চাই, অতএব ফের একবার ওনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রইলাম। বিশল্যকরণে কেসটা তদন্ত শেষ হওয়ার পর আইপিএস সুমন চৌধুরী আবারও কলকাতাতে পাকাপাকিভাবে থেকে গেলেন। আমার অনুরোধে স্যার যে থেকে যাবেন আমি সত্যিই ভাবিনি। সামনে কঠোর স্বভাবের মানুষ হিসাবে নিজেকে প্রকাশ করলেও অন্তর থেকে উনি একজন খুবই নরম প্রকৃতির মানুষ। জীবনের উপর দিয়ে অনেক ঝড় গেছে বলেই হয়তো আজ ওনার মধ্যে কঠোর ভাবটা এসে গেছে। যাই হোক, সেদিন মনস্থির করলাম স্যারের সঙ্গে দেখা করতে ওনার ফ্ল্যাটে যাব, আর কথায় কথায় এই কেস নিয়ে আলোচনাটাও একটু সেরে নেবক্ষণ। কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। কিসের ভয় সেটা না হয় ওনার সঙ্গে সাক্ষাতের পরই প্রকাশ পাক। স্যার এখন কলকাতার ভবানীপুরের একটা 2 কামরার ফ্ল্যাটে থাকেন। আরে ধর যে, তো এদিকে পথ ভুলে নাকি? এসো এসো। আগে না স্যার, আসলে আপনার সঙ্গে দেখা করতে এলাম, সেই সঙ্গে হ্যাঁ, সেই সঙ্গে একটি কেসের আলোচনা করতে এসেছি, কারণ আমরা তো কেসটা সমাধান করতে অক্ষম। কি এটাই বলবে তো? না স্যার, অক্ষম বলবো না, তবে এটা ঠিক যে একটা জটিল সমস্যায় পড়েই আপনার কাছে ছুটে এসেছি। বেশ, নিজেদের অক্ষমতা তোমরা এভাবেই ঢেকে চলো। ধর, তা কেসটা কি আবার সিরিয়াল কিলিং নিয়ে নাকি? সিরিয়াল কিলিং কিনা এখনই বলতে পারছি না স্যার। আসলে খুন দুটো মেটিয়া বুরুজ গার্ডেন রিচ এলাকার নামি মাফিয়া ওই পিয়ারুল শেখ ও তার ডান হাত কাদের মুস্তাফার হয়েছে। উফ, তোমাকে নিয়ে আর পারলাম না। ধর, এই সমস্ত মাফিয়াদের কেউ নামি বলে সম্বোধন করে না, এদের বলে কুখ্যাত। আই এম সরি স্যার, সরি। ঠিক আছে, এবার বাকি কথাটা বলো। তারপর আমি স্যারকে আমাদের লালবাজারের ডিসিপি স্যারের সঙ্গে হওয়া মিটিং সহ এই কেসের যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি সমস্তটাই স্যারকে খুলে বললাম, এবং সবটা শুনে ওনাকে বলতে দেখলাম, কেসটা নিছক মাফিয়াদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিণাম মনে হচ্ছে, কিন্তু সিরিয়াল কিলিং কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ প্রত্যেক সিরিয়াল কিলিংয়ের পিছনে একটা মোটিভ থাকে যেটা আমাদের খুঁজে বের করতে হবে, আর তার জন্য প্রয়োজন আরও কয়েকটা খুন। এ কি স্যার, আপনি এটা কেমন কথা বলছেন?
সিরিয়াল কিলিং কিনা বোঝার জন্য আপনি আরও কয়েকটা মানুষের মৃত্যু আশা করছেন? এ কি? মাই ডিয়ার ধর, মাঝে মধ্যে তুমি এমন নেকুপুসু হয়ে যাও কেন বুঝি না। এই সমস্ত মানুষ মরলে সমাজে ভালোর চেয়ে মন্দ হবে না। জাগে ছাড়ো, এসব কথা বাদ দাও। আগামীকাল সকালে চলো বেরিয়ে পড়ি গার্ডেন রিচ থানার উদ্দেশ্যে। অফিসার ইনচার্জ নুরুল ইসলামের সঙ্গে দেখা করাটা আমাদের আগে দরকার। তার মানে স্যার, আপনি আমাকে এই কেসে সাহায্য করছেন, তাই তো? হ্যাঁ, তেমনটাই তো আগে কথা হয়েছিল। আর তাছাড়া না বললে তুমি এত সহজে আমার পিছু ছাড়বে নাকি? তুমি বড্ড ঘ্যান ঘ্যানে পুলিশ। এই জন্য তোমার আজ অবধি কোনো প্রেমিকা জুটল না। এত অপমান আমাকে কেন করেন স্যার? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি বলুন তো? এই যে আমার অবসর জীবনে ঢুকে পড়ে আমাকে একটুও শান্তিতে থাকতে দিচ্ছ না, দরকার পড়লে ছুটে আসছো সাহায্যের জন্য। বেশ, করুন, যত পারেন অপমান করুন, কি আর বলবো। আহা, নতুন প্রেমিকার মতো রাগ করো না তো। ধর, সামনে রাখা ডিমের অমলেটটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, দাঁড়াও আবার গরম করে দিচ্ছি। এই বলে স্যার উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। মাইক্রোওভেনে আমার জন্য ডিমের অমলেটটা গরম করতে তিনি দিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি আবার ফিরে এলেন সেটা নিয়ে। আমার সামনে প্লেটটা ধীরে রেখে বললেন, নাও খাও। আচ্ছা, এত অপমান করার পরও তুমি আমার পিছু ছাড়ো না কেন বলো তো? ধর, না, উত্তরটা আর ওনাকে সামনাসামনি আমি দিতে পারলাম না। আসলে সুমন স্যার হচ্ছেন এরকমই। আগেও বলেছি, আবারও বলছি, বাইরে থেকে কঠোর হলেও অন্তর থেকে উনি বড্ড আবেগপূর্ণ মানুষ। এতদিন পর ওনার সঙ্গে দেখা করতে গেছি, তাও আবার কাজ নিয়ে, সুতরাং স্যারের এইটুকু রাগ বা অভিমান সহ্য করা আমার কর্তব্য বলে আমি মনে করি। পরদিন ভোরে গাড়ি নিয়ে স্যারের ফ্ল্যাটের নিচে পৌঁছতেই দেখি বরাবরের মতোই তিনি নির্দিষ্ট সময়ের অনেক আগেই নিচে এসে দাঁড়িয়েছেন, পরিপাটি পোশাক আর চেনা দৃঢ় ভঙ্গিতে। তাকে সম্মান করে দরজা খুলে বসতে সাহায্য করলাম আমি। স্যারকে গাড়িতে তুলে সোজা রওনা দিলাম গার্ডেন রিচ থানার উদ্দেশ্যে। থানার ভিতরে পা রাখতেই ওসি নুরুল ইসলাম এগিয়ে এলেন হাসি মুখে। আমাদের দুজনকে স্বাগত জানাতে জানাতে তাকে বলতে শুনলাম, স্যার, লালবাজার থেকে যেমনটা মনে করা হচ্ছে এই কেসটা কিন্তু ততটাও জটিল নয়। তাই নাকি? তাহলে আপনি জানেন যে কে এই দুটো খুন করেছে? প্রশ্নটা করতেই ওসি নুরুল ইসলাম হঠাৎ কেমন যেন একটু থমকে গেলেন। মুখের ভঙ্গিটা যেন এক মুহূর্তে কঠিন হয়ে উঠল। চোখের দৃষ্টি এদিক ওদিক সরে গেল। তারপর সামলে নিয়ে একটু ইতস্তত ভঙ্গিতে বলতে শুরু করলেন তিনি, না মানে আমাদের অনুমান ওদের দলের মধ্যেই কেউ এই কাজটা করেছে। আসলে বুঝতেই পারছেন, এদের পরিণতি এমনই হয় স্যার, নিজেদের হাতেই নিজেরা শেষ হয়ে যায়। ওসির কথাগুলো শেষ হতে না হতেই পাশ থেকে সুমন স্যার একটু গম্ভীর স্বরে এগিয়ে এসে বলতে লাগলেন, অফিসার, আন্দাজের ওপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। আমাদের পরিষ্কার তথ্য দরকার। কারা জড়িত কারা নয় সবটা নিশ্চিত হওয়া খুব জরুরি, না হলে পরে বড় ভুল হয়ে যেতে পারে। আসলে কি বলুন তো স্যার, এত সহজেই কেসটা ক্লোজ করে দিতে চাইছেন অফিসার? শুনেছি এখানকার দাপুটে নেতার নাকি পিয়ারুল শেখের মাথার উপরে হাত ছিল। তাহলে তাকে খুন করাটা কি এতটাই সহজ? না মানে আপনি কেস ডায়েরিটা দেখান তো একটু। আপনারা বসুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বলেই সে দ্রুত পায়ে কেবিনের দিকে রওনা হলো। যেন কেস ডায়েরি আনার চেয়েও বেশি কিছু লুকানোর প্রয়োজন হঠাৎ করে তার মনে পড়ে গেছে। কেস ডায়েরিটা সামনে খুলে বসে আমরা দুজনেই বেশ কিছুক্ষণ নীরবে পাতা উল্টালাম। কিন্তু যতই পড়ছিলাম ততই একটা অদ্ভুত অসন্তুষ্টি জমতে লাগলো মনে। সবকিছু এমনভাবে গুছিয়ে লেখা যেন ঘটনাটা খুবই সোজা। দলের ভেতরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আর সেই থেকেই হয়েছে খুন। কিন্তু তথ্যের ভিতটা অদ্ভুতভাবে যেন ফাঁপা। কোথাও কোনো সুস্পষ্ট প্রমাণ নেই, কোনো নির্দিষ্ট সন্দেহভাজন ব্যক্তির নামও নেই। যেন ইচ্ছাকৃতভাবে সবকিছু খুব সাধারণভাবে এবং
ধারাবাহিক শোনানোর চেষ্টা করা হয়েছে। সুমন স্যার আমার দিকে তাকালেন। আমিও তার চোখে একই সন্দেহ দেখলাম। এটা কেবল একটা বর্ণনা নয়, বরং ঘটনার আসল সত্যকে আড়াল করার একটা সূক্ষ্ম প্রচেষ্টা। আচ্ছা, এই কেসের তদন্ত শুরু করার পর থেকে আজ অবধি আপনি বা আপনারা ঠিক কতজনকে জিজ্ঞাসাবাদ করেছেন? আগে স্যার, পিয়ারুল শেখের স্ত্রী রাবেয়া সহ দলের কয়েকজনকে তুলে এনে তাদের জিজ্ঞাসাবাদ করেছি। ওসি নুরুল ইসলামের তড়িঘড়ি করে বলা উত্তরে আমি এবং সুমন স্যার দুজনেই একবার চোখাচোখি করলাম। ওসির গলায় অস্থিরতা, কথার মধ্যে গোঁজামিল, সব মিলিয়ে যেন মনে হচ্ছিল সে সত্যটাকে আড়াল করার চেষ্টা করছে, অথবা এমন কিছু আছে যা সে কোনোভাবেই আমাদের জানাতে চাইছে না। তাও কোনো সন্দেহভাজন ব্যক্তির নাম কেস ডায়েরিতে উল্লেখ নেই। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক আমাদের কাছে। কেস ডায়েরিটা তখনও সুমন স্যারের হাতে খোলা অবস্থায় রয়েছে। পাতার ওপর তার আঙুল থেমে আছে, কিন্তু চোখ দুটো স্থির, একেবারে ঈগলের মতো তীক্ষ্ণ আর সন্দেহ ভরা দৃষ্টি। সেই দৃষ্টি সরাসরি গিয়ে বিঁধল ওসি নুরুল ইসলামের মুখে। আমি স্পষ্ট শুনতে পেলাম স্যার ধীরে কিন্তু অত্যন্ত কঠোর ভঙ্গিতে বলতে লাগলেন, জিজ্ঞাসাবাদ আবারও শুরু করতে হবে। ধর আর আমি আজই যাব রাবেয়া বেগমের সঙ্গে দেখা করতে। তারপর ধীরে ধীরে আরও কিছু নাম তালিকাভুক্ত হবে। আর হ্যাঁ, পিয়ারুল শেখের ছেলেদের আবার থানায় আনার ব্যবস্থা করুন। আমরা দুজনে বেরিয়ে গেলাম রাবেয়া বেগমকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে। মেটিয়া বুরুজের মসজিদ তালাব লেনের নিবাসী কুখ্যাত পিয়ারুল শেখের মৃত্যুর পর তার স্ত্রী রাবেয়া বেগম একাই থাকেন সেই বাড়িতে। আমাদের ঢোকা মাত্র তাকে বলতে দেখলাম, আসুন অফিসার, বলুন কি জানতে চান আপনারা? সোফায় বসে রাবেয়া বেগম যে প্রথমেই আমাদের আসার কারণ অনুমান করে নিয়ে এমন স্পষ্টভাবে কথাটা বলবে ভাবতে পারিনি। অবশ্য তার বেশভূষা এবং হাবভাব দেখেও আমার বেশ অবাকই লেগেছিল। পরনে তার ঘিয়ে রঙের শাড়ি, চুলটা ভালো মতোই আঁচড়ানো। এত তাড়াতাড়ি শোক কাটিয়ে এমন বেশভূষার কোনো স্বামীহারা মহিলাকে সাধারণত দেখা যায় না। আর সেখানেই আমাদের সন্দেহ জাগে। সুমন স্যার বললেন, আসলে আমাদের আসার কারণটা হয়তো আপনি অনুমান করতে পারছেন ম্যাডাম, তাই সোজাসুজি আসল কথায় আসি। আপনার স্বামীর কেসটা এখন লালবাজারের স্পেশাল ক্রাইম ডিপার্টমেন্টের অধীনে তদন্তের স্বার্থে, তাই আমাদের জানাটা খুবই জরুরি যে আপনার কি কাউকে সন্দেহ হয়। কথাটা শুনে তার মুখভঙ্গি একটু যেন বদলে গেল। তিনি প্রথমে এক মুহূর্ত চুপ করে রইলেন, যেন প্রতিটি শব্দ খুব মন দিয়ে তিনি গিলছেন। তারপর ধীরে একটু মৃদু গলায় উত্তর দিলেন, আমি কাউকে সন্দেহ করি না অফিসার, এটা হয়তো ওর নিয়তি ছিল। সবার সঙ্গে শত্রুতা করলে যা হয় আর কি। তার কাছ থেকে এমন স্পষ্ট উত্তর শুনে আমি তো ধরেই নিয়েছিলাম যে রাবেয়া বেগম নিশ্চয়ই এই খুনের পিছনে থাকা অপরাধী সম্বন্ধে কিছু হলেও জানে। কিন্তু সুমন স্যার যে এত সহজে কোনো সিদ্ধান্ত নেওয়ার পাত্র নয়, উনি বরং আরও প্রশ্ন রাবেয়া বেগমের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে লাগলেন। আচ্ছা, ওনার সঙ্গে রাজনৈতিক নেতাদের কেমন সম্পর্ক ছিল? আমি দুঃখিত অফিসার, ওর কাজকর্ম নিয়ে আমার কোনোদিনই তেমন কোনো আগ্রহ ছিল না, তাই জানতেও চাইনি। তবে হ্যাঁ, কয়েকজনের সঙ্গে ওর পরিচয় ছিল। তারা কারা? এখানকার স্থানীয় নেতা সোহেল রানা, মুসা আলী আর সিদ্দিকী সাহেবের মতন কয়েকজনের সঙ্গে। এই তিনটে নামের মধ্যে শেষ নামটা বেশ গুরুত্বপূর্ণ একটি নাম। মসজিদ তালাব লেনের বাড়িটা থেকে বের হওয়ার সময় তাই সুমন স্যার আমার উদ্দেশ্য বললেন, এই তিনজন নেতার কাজকর্ম সম্বন্ধে সমস্ত তথ্য আমার চাই ধর, বিশেষ করে এই সিদ্দিকী সাহেবের। তুমি যত দ্রুত সম্ভব কাজটা করে ফেলো। আচ্ছা স্যার, এই সিদ্দিকী সাহেব কি ফারহান সিদ্দিকী? সেটাই তো মনে হচ্ছে, তবে নিশ্চিত হতে গেলে সঠিক তথ্য লাগবে, কারণ উনি এখন সরকার পরিবর্তন হওয়ার পর দল পাল্টেছেন। কাউন্সিলর থেকে সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত উপমন্ত্রী হয়েছেন। অতএব মন্ত্রী আমলাদের লেজ ধরে টান দিতে গেলে নিজেদের কাজে কোনো ফাঁক রাখা চলবে না, বুঝলে ধর? সেদিন আমাদের কথা মতো ওসি নুরুল ইসলাম কয়েকজন ছেলেকে থানায় তুলে নিয়ে এসেছিল।
ওদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম পিয়ারুল শেখের হয়ে ওরা এতদিন কাজ করলেও এখন তার মৃত্যুর পর যে যার মতো করে কোনো রকমে দিন কাটাচ্ছে। এখানে বলে রাখা ভালো যে এদের কোনো রকমে দিন কাটানো অর্থ হচ্ছে চুরি, ছিনতাই আর ওই ফ্যান্সি মার্কেটে চোরা জিনিসের লেনদেন করে পেট চালানো। সঠিক প্রমাণ না থাকার কারণে এদের তাই কয়েক ঘা দিয়ে ছেড়ে দিলাম। থানা থেকে বেরিয়ে আমরা গাড়িতে ওঠার সময় দেখি ওই ছেলেগুলোর মধ্যে থেকে একজন দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। সুমন স্যারকে ছেলেটার কথা বলতেই স্যার দেখলাম হাত নেড়ে ছেলেটাকে ইশারায় আমাদের কাছে আসতে বললেন। কিরে, বাকিরা চলে গেল কিন্তু তুই এখনো যাসনি কেন? আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? আমি আপনাদের হয়ে কাজ করতে চাই স্যার। এই চুরি ছিনতাই করতে আর মন চায় না। বলিস কি? কি নাম তোর? আমার নাম সেলিম। বলেন না স্যার, আমাকে নেবেন আপনাদের সঙ্গে? সরাসরি যুক্ত না করতে পারলেও সঙ্গে রাখতে পারি, তবে বিশ্বাসযোগ্যতার প্রমাণ তোকে দিতে হবে। এখানকার সব খবরাখবর আমাকে দিতে পারবি? সব খবরাখবর বলতে? দেখ, এই থানার ওসি থেকে শুরু করে পিয়ারুল শেখের স্ত্রী রাবেয়া সহ এখানকার 3 নেতা অর্থাৎ সোহেল রানা, মুসা আলী আর সিদ্দিকী সাহেবের সমস্ত খবর আমাকে এনে দিতে হবে। আর পিয়ারুল শেখের সঙ্গে কার যোগাযোগ কেমন ছিল সব কিছু আমাকে জানাতে হবে। পারবি? হ্যাঁ স্যার, পারবো। তবে ওসি নুরুল ইসলামের বিষয়ে একটি কথা আপনাকে এখনই বলে রাখি। মানুষটা মোটেই সুবিধার নয়। কাদের ভাই খুন হওয়ার দিন উনি কিন্তু কাছাকাছিই ছিলেন, তাও সময় মতো আসতে পারেননি। ঠিক আছে, এখন যা, আমার ফোন নাম্বারটা নিয়ে রাখ, সময় মতো খবর দিবি। লেখ 9854। এই বলে স্যারকে দেখলাম উনি নিজের ফোন নাম্বারটা সেলিমকে দিলেন। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। রাস্তায় যেতে যেতে এই বিষয়টা নিয়ে আমি স্যারকে বললাম, আচ্ছা স্যার, এই কাজটা কি আমাদের উচিত হচ্ছে না? মানে সেলিমকে ভরসা করাটা আমাদের কি একটু বেশি ঝুঁকি নিয়ে নেওয়া হচ্ছে না? এইটুকু ঝুঁকি না নিলে যে কেসটা নিয়ে এগোনো সম্ভব হবে না। ধর, এখানকার মানুষজন বাকি আর 5টা জায়গার চেয়ে অনেকটাই আলাদা। এরা ভালো হওয়ার সুযোগ খোঁজে কিন্তু পায় না। ছোট থেকে দারিদ্রতা, চারিদিকে অপরাধমূলক কাজকর্ম দেখতে দেখতে এরা এটাকেই একমাত্র জীবিকা হিসেবে বেছে নেয়। আর তুমি তো জানোই, একবার কেউ অপরাধ জগতে ঢুকে পড়লে বেরোনোর আর কোনো সুযোগ থাকে না। কথা বলতে বলতে আমরা তখন খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। স্যারের কথা মতো একটি চায়ের দোকান দেখে দাঁড়ালাম। ধীরে ধীরে চারিদিকে তখন আলো জ্বলে উঠছে। গাড়ির কাঁচ নামিয়ে স্যারকে বলতে শুনলাম, বুঝলে ধর, একটা সময় ছিল যখন খিদিরপুর ফ্যান্সি মার্কেটে বিদেশি জিনিস কিনতে আসতে হতো, আর এখন শপিং মলের রমরমায় মার্কেটটার কি খারাপ অবস্থা। 70-এর দশকের মাঝামাঝি প্রয়াত মহেন্দ্র সিংয়ের হাতে তৈরি 1000 স্কোয়ার ফুট এলাকা জুড়ে এই ফ্যান্সি মার্কেট। কিন্তু স্যার, এখন কিসের ফ্যান্সি আর কোথায় ফ্যান্সি? মলে মলে অলিগলিতে ফ্যান্সি প্রোডাক্ট তো পাওয়াই যায়। আমার কথাটা শুনে স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। আসলে আজকের ফ্যান্সি মার্কেটের একতলায় প্রায় 55 থেকে 60টি দোকান। 3 তলা 4 তলা জুড়ে জামা কাপড়, জুতোর দোকান থাকা সত্ত্বেও সব জায়গায় হতাশা। আগে খিদিরপুরের মার্কেট বলতে ছিল শুধুই ফ্যান্সি, সেখানে আজ এই এলাকায় অনেক মার্কেট। উল্টো দিকের গায়ে নিউ ফ্যান্সি মার্কেট, পাশেই 5 স্টার, সেখানে প্রায় 400টা দোকান। এদিকে ওদিকে গজি উঠেছে এসপি মার্কেট, গ্রিন প্লাজা 1, 2, 3, এমকে প্লাজার মতো প্রায় 16 থেকে 17টা মার্কেট। সব জায়গাতেই মিলছে একই জিনিস। জানো ধর, একটা সময় লোকমুখে ফিরত এই মার্কেটের অন্য আরেক নাম, চোরা মার্কেট। ডক থেকে নাকি চোরা গোপ্তা পথে এখানে আসতো বিদেশি সব পণ্য, তাই বেশ সস্তাতেও মিলতো নানা দেশের সমস্ত ফ্যান্সি আইটেম। কোন দেশের জিনিস না ছিল আইটেমে? ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, জাপান, সুইডেন, কিনা এসেছে তার টানে। পসরার ভিড়ে এখন সেখানে শুধুই ভারতীয়, চীনের সস্তার কিছু আইটেম। হ্যাঁ স্যার, আমাদের ধর্মতলা হোক বা চাঁদনি, এমনকি দক্ষিণের বেশ কিছু শপিং মলের কারণে এখানকার রমরমা আর নেই বললেই চলে। এখন অধিকাংশই মোবাইলের দোকান। বিদেশি জিনিস কোথায়? ফ্যান্সি নামটাই শুধু রয়ে গিয়েছে, সেই মার্কেটটা আর নেই। সেই রাতে বাড়ি ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন যখন ঘুম থেকে উঠি ফোনের দিকে তাকাতেই লক্ষ্য করলাম
সুমন স্যারের নম্বর থেকে 5-5খানা মিসড কল। স্যারকে তাড়াতাড়ি ফোন করলাম আমি। ইদানিং বাড়ি ফিরে তুমি কি নেশা টেশা করছো নাকি? আমি এতবার কল করলাম কিন্তু একবারও ফোন ধরলে না। গত রাতে কি করছিলে ধর? না মানে ওই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম স্যার। গভীর ঘুমের মধ্যে হয়তো আপনার কলগুলো ঠিক শুনতে পাইনি, সরি স্যার। কেস সলভ না করা অবধি তোমার শান্তিতে গভীর ঘুম আসে কিভাবে বুঝি না। যাই হোক, শোনো মন দিয়ে। গতকাল সেলিমের কথাটা শোনার পর থেকে কেন জানি না ওসি নুরুল ইসলামের উপর আমার ফোকাস যায়। ঘটনাক্রমে বাড়ি ফিরে তাই ইন্টারনেট ঘেঁটে বেশ কিছু তথ্যের হদিশ পাই। 5 বছর আগে মেটিয়াবুরুজে সাব ইন্সপেক্টর তন্ময় বসাক সহ কনস্টেবল গণেশ সাউয়ের মৃতদেহ একটি গলির মধ্যে থেকে ভয়াবহ অবস্থায় উদ্ধার করে গার্ডেন ব্রিজ থানার এই ওসি অর্থাৎ নুরুল ইসলাম। মৃতদেহ নগ্ন ছিল এবং চোখ উপড়ে ফেলা হয়েছিল। শরীর দুটোতে ছিল একাধিক ছুরিকাঘাত এবং পোড়ার ক্ষতচিহ্ন। সংবাদ মাধ্যমের এক অংশের ধারণা যে স্থানীয় প্রশাসন এবং বড় মাথাদের জড়িত থাকার কারণেই নাকি সেই ঘটনা ধামাচাপা পড়ে যায়। অতএব এই কেসটাকে রেফারেন্স রেখে আমাদের কিন্তু এগোনো উচিত বলে আমার মনে হয়। এতক্ষণ চুপ করে সুমন স্যারের কথাগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম। ওনার কথা শেষ হতেই বললাম, তাহলে স্যার আজ লালবাজারে গিয়ে ডিসিপি সাহেবের সঙ্গে একবার এই ব্যাপারে কথা বলে আসবো। উফ ধর, তোমাকে নিয়ে আর পারলাম না। ছোট বাচ্চাদের মতো গলা বন্ধ করো তো। সবকিছুতে এই কেসটার ডিসিপি সাহেবের থেকে অনুমতি নিতে হবে, এই কান্নাটা এবার থামাও। জীবনে কিছু কিছু মুহূর্ত নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়। সুমন স্যারের সঙ্গে কথা বলার পর কি করব কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না। শেষমেশ তাই ডিসিপি সাহেবকে বাধ্য হয়ে ফোন করলাম এবং ওনাকে সমস্তটা জানিয়ে ওনার থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আগামী লক্ষ্যের উদ্দেশ্যে। পুরনো কেস ফাইলস আর কয়েকজন অফিসারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যেটুকু জানতে পারলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। পিয়ারুল শেখের সঙ্গে পূর্বর্তন রাজনৈতিক যোগাযোগ ছিল। সেই সময়কার স্থানীয় কাউন্সিলর তথা বর্তমান উপমন্ত্রী ফারহান সিদ্দিকীর ঘনিষ্ঠতার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিরোধীরা সেই নিয়ে সরব হলেও সময়ের চাকা ঘুরতেই পালাবদল ঘটে এবং নেতাদের গদি ধরে রাখার লোভ বরাবরের মতো এবারও প্রাধান্য পেয়েছে বেশ কিছু জায়গায়, যার ফলে বর্তমান সরকারের মধ্যেও রয়ে গেছে বিদায়ী সরকারের বেশ কিছু নেতাকর্মী, যাদের মধ্যে অন্যতম হচ্ছে এই ফারহান সিদ্দিকীর মতো লোক। সুমন স্যারকে সমস্তটা জানালাম এবং সবটা শুনে উনি সেলিমকে ইমামবাড়ার কাছে একবার ডেকে নিলেন। সেলিম, তোকে একটা ঘটনার সমস্ত তথ্য আমাদের এনে দিতে হবে। কোন ঘটনা স্যার? 5 বছর আগে এখানে ঘটে যাওয়া সাব ইন্সপেক্টর তন্ময় বসাক এবং কনস্টেবল গণেশ সাউয়ের খুনের ঘটনার পিছনে কি গল্প রয়েছে সেটা খুঁজে বের কর। মানে তখন তো আমি দলে যোগ দিইনি স্যার, আমি কিছু জানি না। তুই দলে ছিলিস কি ছিলিস না সেটা জিজ্ঞেস করা হয়নি। তোকে যেটুকু বলা হয়েছে সেটুকু কর। বড্ড কঠিন কাজ স্যার এটা, এতে রিস্কও আছে। তাও আমাকে 2 দিন সময় দিন, আমি চেষ্টা করছি। সেলিম তারপর চলে গেল ঠিকই, কিন্তু আমি কেন জানি না ওকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে উঠতে পারছিলাম না। স্যারকে সেই ব্যাপারে বলতেই উনি বললেন, আচ্ছা, তুমি কি আমাকে বাকি আর 5টা আকাট মূর্খ অফিসারদের মতো মনে করো? ধর না মানে কেন স্যার? সেলিমকে দিয়ে কাজ করাচ্ছি মানে এই নয় যে ওর উপর আমি সম্পূর্ণ বিশ্বাস রাখি। মাথায় রাখবে, সাপের বাচ্চা সাপই হয়, আর তাই ওর পিছনে আমি এক খোঁচরকে লাগিয়ে রেখেছি। সর্বদা ওর পিছনে সে ছায়ার মতো লেগে রয়েছে। একটু আগেও সে এখানেই ছিল। কে স্যার? সানগ্লাসটা পড়তে পড়তে স্যার বললেন, খোঁচরদের পরিচয় একমাত্র তাদের মালিকই রাখে, ধর, বাকি অন্য কেউ নয়। তারপর আমরা গার্ডেন রিচ থানায় গিয়ে নুরুল ইসলামের সঙ্গে এই কেস সম্পর্কিত বিভিন্ন কথোপকথনের মাঝে 5 বছর আগে ঘটে যাওয়া সাব ইন্সপেক্টর তন্ময় বসাক ও কনস্টেবল গণেশ সাউয়ের খুনের কেসের বিষয়ে জিজ্ঞেস করতেই অদ্ভুতভাবে ঘাবড়ে গিয়ে তিনি বললেন, আসলে স্যার, পিয়ারুল শেখের ডান হাত কাদের সেই সময় এলাকাটাকে একেবারে বসবাসের জন্য দুর্বিষহ করে তুলেছিল। উপরমহল থেকে আমাদের কাছে শুট অ্যাট সাইট অর্ডার আসতেই থানার অফিসার ইনচার্জ হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কোনো পরামর্শ না করেই সাব ইন্সপেক্টর তন্ময় বসাক কয়েকজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে একাই অপারেশনে চলে যায়। গণেশ সাউ ছিল তার সঙ্গে। এরপর যা হওয়ার তাই হলো।
সঠিক পরিকল্পনার অভাবে আমরা তন্ময় বসাকের মতো এক দক্ষ পুলিশ কর্মীকে হারালাম। নুরুল ইসলামের কথাগুলো আমরা খুব মন দিয়ে শুনছিলাম। তার কথা শেষ হওয়া মাত্র সুমন স্যার তাকে প্রশ্ন করলেন, শুটার সাইড অর্ডার ছিল আমরাও জেনেছি, কিন্তু একজন সাব ইন্সপেক্টর অপারেশনে কিভাবে চলে যায়, তাও আবার সিনিয়র কাউকে না বলে? এর মানে তো এই দাঁড়ায় যে আপনাদের মধ্যে বোঝাপড়ার বেশ অভাব ছিল। সেটা আপনি বলতেই পারেন। পাশ থেকে আমি বলে উঠলাম, আর ওই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা? সেই সময়ের কাউন্সিলর আর বর্তমানের উপমন্ত্রী ফারহান সিদ্দিকীর কোনো যোগ ছিল বলে আপনার কি মনে হয়? আগে না স্যার, ওনার এতে হাত ছিল বলে আমার মনে হয় না। তদন্তে তেমন কিছুই আমি পাইনি। লালবাজার থেকে তো তেমন কেউই এদিকে আসতে চায় না। যদিও বা একজন স্যার এসেছিলেন আর আমার তদন্তের কাজ দেখে উনি যথেষ্ট সন্তুষ্ট হয়েছিলেন। কিছু মনে করবেন না স্যার, ছোটো মুখে একটা কথা বলছি। আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব থাকলে অপরাধীরা তো এর সুযোগ নেবেই। স্যারের গালের দুপাশে থাকা পেশি দুটো ক্রমশ শক্ত হয়ে আসছে। বুঝতে পারছি নুরুল ইসলামের কথা শুনে সুমন স্যার একটু রেগেই গেছেন। ওসি নুরুল ইসলাম, অপরাধীদের সুখ্যাতি করবার জন্য কিন্তু সরকার আপনাকে বেতন দেয় না। যাই হোক, আপনি একটা কাজ করুন, 5 বছর আগের ওই কেস ফাইলগুলো নিয়ে আসুন। শিওর স্যার। ফাইলগুলো ওসি নুরুল ইসলাম আমাদের হাতে তুলে দেওয়ার পর স্যারের সঙ্গে আমি থানা থেকে বেরিয়ে এলাম। বাড়ি ফিরে ওই রাতে আর খেতে ইচ্ছে করছিল না, তাই খাবারগুলো ফ্রিজে রেখে দিয়ে আমি স্টাডি টেবিলে রাখা ফাইলগুলো খুলে চোখ বোলাতে লাগলাম। নুরুল ইসলামের কথায় তেমন বিশ্বাসযোগ্য কোনো কিছু না পাওয়ায় স্যার ফাইলগুলো আমাকে ভালো করে পড়তে দিয়েছেন। সুমন স্যারের অনুমান এর মধ্যে অবশ্যই কোনো লুপ হোল থাকবে। সেই ফাইলগুলো পড়তে পড়তে আমি কখন জানি ঘুমিয়ে পড়েছি, তা খেয়ালই নেই। সকালে যখন ঘুম ভাঙল দেখি 2 নম্বর থেকে ফোনে প্রায় 10টা মতো মিসড কল অ্যালার্ট। গার্ডেন রিচ থানার কনস্টেবল রফিক আর সুমন স্যারের নম্বর দেখে খটকা লাগলো। এতগুলো মিসড কল কেন করেছে? তাই জানতে তৎক্ষণাৎ সর্বপ্রথম কনস্টেবল রফিককে কল করলাম এবং সে ফোন ধরেই আমাকে জানালো, স্যার, মারাত্মক কাণ্ড ঘটে গেছে স্যার। ওসি নুরুল ইসলাম মারা গেছেন। আজ ভোরে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের কাছে ওনার লাশ পাওয়া গেছে। কথাটা শুনে আমি যেন থমকে গেছিলাম। কয়েক মুহূর্ত পর হুঁশ ফেরা মাত্র কনস্টেবলের রফিককে বললাম, তুমি স্পটে থাকো, আমি আসছি। এই বলে ফোনটা রেখে আমি সুমন স্যারকে কল করতে যাব, দেখি স্যার নিজে থেকেই ফোন করেছেন। হ্যালো, ওসি নুরুল ইসলাম মারা গেছে, খবরটা কি তুমি পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। একটু আগেই কনস্টেবল রফিকের সঙ্গে কথা হচ্ছিল। হ্যাঁ, আমি বেরিয়ে পড়ছি, তুমি সোজা স্পটে চলে এসো। ঠিক আছে স্যার। এই বলে ফোনটা রেখে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। তবে অতগুলো কল করা সত্ত্বেও আমি যে ফোনটা ধরতে পারিনি, তার জন্য স্যারকে দেখলাম পরিস্থিতির বিবেচনা করেই হয়তো উনি আমাকে আর তেমন বকাঝকা করলেন না। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের কাছে পৌঁছে দেখি লোকে লোকারণ্য প্রায়। মিডিয়া এসে জড়ো হয়েছে। সবাইকে দেখে মনে হচ্ছে যেন তারা প্রত্যেকে প্রশ্নবাণ নিয়ে অপেক্ষায় আছে। ব্যারিকেড টপকে আমি ভিতরে যেতে দেখলাম সুমন স্যার সেখানে আগে থেকেই উপস্থিত। আমাকে দেখা মাত্র উনি এগিয়ে এসে বললেন, দেখো ধর, খুনটা এমনভাবে সাজিয়েছে যে সাধারণ চোখে দেখলে এটা সুইসাইড মনে হতে বাধ্য। স্যারের কথাটা শুনে আমার তেমনটাই মনে হলো, কারণ ওসি নুরুল ইসলাম মদ্যপ অবস্থায় সেখানে পড়ে রয়েছে এবং কপালে গুলির ক্ষত। পাশে তার সার্ভিস রিভলভারটা পড়ে রয়েছে এবং সেই সঙ্গে একটা সুইসাইড নোট। তাতে লেখা আছে, আল্লাহ কাতিলদের মাফ করে না, শাস্তি সবাইকে পেতে হবে, নিজের শাস্তি নিজেই মাথা পেতে নিলাম, খোদা হাফিজ। এর মানে কি স্যার? এর মানে তোমার মনের ইচ্ছা যেদিকে, কেসটা সেদিকেই মন নিচ্ছে। আমার ধারণা ধীরে ধীরে এটা সিরিয়াল কিলিংয়ের দিকে বাঁক নিচ্ছে। আচ্ছা স্যার, ওসি নুরুল ইসলাম খুন না সুইসাইড এটা আপনি প্রমাণ করবেন কিভাবে? উফ, তোমার এই অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন। স্পেশাল ক্রাইম ডিপার্টমেন্টের অফিসার হওয়া সত্ত্বেও এই সমস্ত বোকা বোকা প্রশ্ন করতে তোমার লজ্জা করে না? ধর, আরে বডির দিকে তাকিয়ে দেখো, গুলিটা কপালে করা হয়েছে। আচ্ছা এবার ভেবে বলো তো, সুইসাইড করতে গেলে রিভলভারটা মাথার পাশে ধরা সহজ নাকি কপালের সামনে ঘুরিয়ে ধরা, কোনটা? তাহলে স্যার এই খুনটা কে করলো বলুন তো? গত রাতে আমি কি এই স্পটে উপস্থিত ছিলাম? ধর,
আরে বাবা, অনুসন্ধান করে সেটা দেখতে হবে তো। আচ্ছা, আপনি খবরটা পেলেন কিভাবে? আমি তো আপনাকে বলার আগেই আপনি জেনে গেছিলেন দেখলাম। হ্যাঁ, আমাকে সেলিম জানিয়েছে। গত রাতে ঘটনাটা হয়েছে ঠিকই, কিন্তু এর যোগসূত্র রয়েছে 5 বছর আগে ঘটে যাওয়া ওই দুটো খুনের ঘটনার সাথে। তুমি কতটা তথ্য ফাইলগুলো থেকে পড়ে পেয়েছো জানি না, কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি, বছর 5 আগে 5 স্টার বিল্ডার্স নামে একটি কোম্পানির অস্তিত্ব ছিল। সেই কোম্পানিতে ছিল মোট 5 জন অংশীদার: মাফিয়া পিয়ারুল শেখ, ওসি নুরুল ইসলাম, অ্যাডভোকেট উদয় নারায়ণ ত্রিপাঠী, পোর্ট ট্রাস্ট অফিসার রবীন্দ্রনাথ মিত্র এবং সেই সময়কার কাউন্সিলর ফারহান সিদ্দিকী। এই কোম্পানির কাজকর্মের বিষয়ে জানা যায়, তারা মূলত বেআইনি নির্মাণ আর কম বয়সী ছেলেদের দিয়ে পোর্ট থেকে লুট করা চোরাই জিনিসপত্রের লেনদেন করত। আচ্ছা, এই কোম্পানিতে কখনো রেড হয়নি? তথ্য বলছে হয়েছে। সাব ইন্সপেক্টর তন্ময় বসাক নিজেই করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। আসলে কি বলতো ধর, এই এলাকায় নোটিশ পেয়েও পুলিশ সঠিকভাবে রেড করার সাহস দেখাতে পারে না। মাফিয়া রাজ, সেই সঙ্গে পলিটিক্স এমনভাবে এখানকার প্রতিটি অলিগলির মধ্যে ঢুকে রয়েছে যে এই সমস্যার সমাধান এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর তাই কলকাতা জেলার অন্তর্ভুক্ত হয়েও এখানকার আদব কায়দা সমস্ত দিক থেকেই কলকাতার শহরের চেয়ে অনেকটাই আলাদা। বডি ততক্ষণে পোস্টমর্টমের জন্য চলে গেছে। আমিও মিডিয়া সামলে লালবাজার ছুটলাম, কারণ ডিসিপি স্যার আমাকে ডেকে পাঠিয়েছিলেন। শহরের বুকে আরও একবার পুলিশ কর্মীর খুন, সুতরাং উপর মহলেও যে চাপ রয়েছে সেটা বলা বাহুল্য। লালবাজার পৌঁছানোর পর আমি সুমন স্যারকে নিয়ে সোজা ডিসিপি সাহেবের ঘরে গিয়ে ঢুকলাম এবং আমাদের দেখা মাত্র ওনাকে বলতে শুনলাম, ধর, মিডিয়া বুরুজের এই কেসটা নিয়ে আমার একেবারে নাজেহাল অবস্থা। সব কিছু আমাদের হাতের বাইরে চলে যাওয়ার আগে তোমরা প্লিজ কিছু করো। এই মন্ত্রীর কাছ থেকে কল আছে, যত দ্রুত সম্ভব খুনিকে শনাক্ত করতেই হবে। আচ্ছা, মন্ত্রী বলতে কার কাছ থেকে ফোন এসেছে একটু বলতে পারবেন? কে আবার? স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে বারবার ফোন আসছে। কেন, আরও কোনো মন্ত্রীর কাছ থেকে ফোন আসার কথা আছে নাকি? কথাটা শোনা মাত্র আমি আর সুমন স্যার একে অপরের দিকে তাকালাম। বুঝতে পারলাম কিছু একটা গণ্ডগোল অবশ্যই আছে, আর তাই ঠোঁটের কোণে হাসি রেখে বললাম, আপনি চিন্তা করবেন না স্যার, সুরঙ্গের মধ্যে আলোর দিশা মিলেছে। খুব শীঘ্রই আপনাকে সুখবর দিতে পারবো বলে তো মনে করি। আমার হাতে সময় খুব কম ধর, তাই তোমাদের মতো কাবিল অফিসারদের ওপর শেষ ভরসাটুকু করছি। এরপর না আমার হাত থেকে বিষয়টা বেরিয়ে যায়, কারণ গভর্নমেন্ট ওয়ান্টস আস টু রিজলভ দ্য কেস অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর আমার ভয়টা সেখানেই। আপনি কি বলতে চাইছেন আমরা বুঝেছি স্যার। স্যার, ডিসিপি সাহেবকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে এলাম। সেদিন মেটিয়া বুরুজে আবারও ফিরে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে আমরা কথা বলতে বেরিয়ে পড়ি। ছদ্মবেশে ছিলাম বলেই হয়তো অনেকে নিজেদের অভিব্যক্তি আমাদের জানিয়েছিলেন। একজন স্কুল শিক্ষক রহমত আলী আমাদের জানালেন, বাবুর মেটিয়া বুরুজের প্রশাসন মূলত রাজনৈতিক ছত্র ছায়ায় বেড়ে ওঠা মাফিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত। পিয়ারুল শেখ যার বড় উদাহরণ। মন্ত্রী সিদ্দিকী সাহেব যখন এখানের কাউন্সিলর ছিলেন, পরিস্থিতি তখন আগের চাইতে কিছুটা ভালো ছিল। শেখ ও কাদের খুন হওয়ায় ওদের দল আর আগের মতো কাজ করতে পারে না। সিদ্দিকী সাহেবও মন্ত্রী হয়ে গেলেন, আর ওদের দলের ছেলেগুলো এখন তাই যে যার মতো চুরি ছিনতাই তোলাবাজি করে এলাকাটারে একদম বিশৃঙ্খল অবস্থা করে দিছে। আপনি কাউকে আমার নামটি বলবেন না বাবু, তাহলে আপনাকে একটা খবর দিতে পারি। আপনি বলুন। আমরা এখানে রিসার্চের কাজে এসেছি, আপনার নাম কাউকে বলবো না, কথা দিচ্ছি। ওসি নুরুল ইসলাম ছিল অন্যতম মাথা। উকিল উদয় নারায়ণ ত্রিপাঠীর সাথে এই ওসির মদতেই পিয়ারুল শেখের ছেলেরা এখানে যা যা পারছে করে যাচ্ছে। নুরানি বস্তির আব্দুল চাচা আবার আমাদের জানালো যে এখানকার ছোট ছোট বাচ্চাদের কিভাবে ডক থেকে চুরি করে আনা জিনিসপত্রের লেনদেনের কাজে যুক্ত করা হয়। ওনার কথা অনুযায়ী উদয় নারায়ণ ত্রিপাঠীর বুদ্ধি আর ওসি নুরুল ইসলামের মদতে এই সমস্ত কাজ নাকি চলছিল। ওনার নাতিও নাকি এর সঙ্গে জড়িত ছিল, এবং সেটা জানার পর থেকে ওকে বাড়ি থেকে আব্দুল চাচা নিজেই বের করে দেয়।
কিছুদিন আগে পুলিশের এনকাউন্টারে ওনার নাতি প্রাণ হারায়। এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, আমরা যখন আব্দুল চাচার সাথে কথা বলছিলাম তখন ওনাকে এই প্রসঙ্গে কথা বলার আগে বলতে শুনেছিলাম যে, আমি তৎক্ষণাৎ ওনাকে থামিয়ে বলেছিলাম, মেটিয়া বুরুজ তো কলকাতারই একটি অংশ। কি স্যার, ভুলে বলে ফেলেছিলাম। ফিরে আসার সময় গাড়িতে বসে আমার মাথায় বারবার সেই আব্দুল চাচার কথাটাই ঘুরপাক খাচ্ছিল। আমাকে একটু অন্যমনস্ক হতে দেখে সুমন স্যার পাশ থেকে জিজ্ঞেস করলেন, ধর, তোমার কি কিছু হয়েছে? আগে না স্যার, আমি ঠিক আছি। এতদিনে এলাকাটা ঘুরে দেখা আর সুমন স্যারের কাছ থেকে এখানকার সম্বন্ধে এত কিছু জানার পর আমি এটাই ভাবছিলাম যে কলকাতাকে দূরবর্তী স্থান হিসেবে উল্লেখ করাটা কি সত্যি আব্দুল চাচার অসাবধানতাবশত ছিল? এরপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। ফরেন্সিকের জন্য পাঠানো সকল তথ্য থেকে এটা প্রমাণিত যে ওসি নুরুল ইসলাম মদ্যপ অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কিন্তু মিডিয়াতে খবরটি জানাজানি হওয়ায় এখন সবার মনে প্রশ্ন জাগতেই পারে, একজন অন ডিউটি অফিসার এইভাবে মদ্যপ অবস্থায় কিভাবে এমন কাজ করতে পারেন। এতে আমাদের ডিপার্টমেন্ট যে আরও বদনামের ভাগিদার হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। লালবাজার তাই এই কেসটা নিয়ে এখন বেশ বেকায়দায় পড়েছে। এদিকে এক একটা দিন যাচ্ছে আর ডিসিপি সাহেবের ব্লাড প্রেশার বাড়ছে। কেসটা এখন আরও জটিল হয়ে উঠেছে আগের থেকে। কে যে খুনগুলো করছে তার বিন্দু মাত্র হদিশ আমরা এখনো অবধি পাইনি। সেদিন দুপুরের মধ্যে আমরা কলকাতা হাইকোর্টে পৌঁছে অ্যাডভোকেট উদয় নারায়ণ ত্রিপাঠীর সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, কিন্তু প্রধান বিচারপতির এজলাসে ওনার একটা মামলা চলছিল বলে তখন আমাদের উনি সময় দিতে পারেননি। তবে ত্রিপাঠীজি কথা দিলেন ওই দিন বিকেলে লালবাজার এসে ডিসিপি সাহেবের সামনে আমাদের সঙ্গে কথা বলবেন উনি। আমরা কোর্ট চত্বর থেকে বেরিয়ে চলে গেলাম রিটায়ার্ড পোর্ট ট্রাস্ট অফিসার রবীন্দ্রনাথ মিত্রের বাড়ি ওনার সঙ্গে দেখা করতে। রবীন্দ্রনাথ বাবু থাকেন গড়িয়ার একটি নামী কমপ্লেক্সে। গেট পেরিয়ে আমরা নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞেস করে ওনার ডি ব্লকের 13 তলার ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হলাম। ঢোকা মাত্রই রবীন্দ্রনাথ বাবুর ফ্ল্যাটের অন্দরসজ্জা দেখে আমাদের চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। দেওয়ালে থাকা আর্টওয়ার্ক সহ নানা কায়দায় রঙিন আয়না সব মিলিয়ে এক আভিজাত্যের ছোঁয়া দিচ্ছিল। তবে রবীন্দ্রনাথ বাবুর কর্মরত জীবনে যা বেতন পেতেন বা ইদানিং সময় পেনশন যা পান, সেই টাকায় এতটা বিলাসবহুল জীবনযাপন যথেষ্ট সন্দেহের। যাই হোক, আমাদের দেখে প্রাথমিকভাবে একটু অবাক হয়েছিলেন উনি। পরে অবশ্য আমাদের আসার কারণটা জানতে পেরে রবীন্দ্রনাথ বাবুকে বলতে শুনলাম, কি আর বলবো অফিসার, ডগ এলাকায় যতদিন চাকরি করেছি সুনামের সঙ্গেই করেছি। কেউ বলতে পারবে না আমি 1 টাকাও কারোর থেকে নিয়েছি বলে। আচ্ছা রবীন্দ্রনাথ বাবু, এই পিয়ারুল শেখ, কাদের মুস্তাফা, ওদিকে ওসি নুরুল ইসলামের খুন হওয়ার পিছনে কার হাত থাকতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, বেআইনি নির্মাণ থেকে শুরু করে অল্প বয়সী ছেলেদের দিয়ে টক থেকে লুট করা চোরাই জিনিসপত্রের লেনদেন, ওদের এই সমস্ত কাজকর্ম আমি সবই জানতাম, কিন্তু প্রাণের ভয় কখনো বলতে পারিনি। ওরা একে অপরের সঙ্গে কাজ করলেও নিজেদের মধ্যে একেবারেই বোঝাপড়া ছিল না। সবাই সবাইকে আড়ালে সন্দেহ করত। আমি মনে করি কোম্পানিটা উঠে গেলেও বেআইনি টাকা সম্পত্তি ওরা হাতাবার জন্যই একে অপরকে খুন করছে। কিন্তু যতদূর আমরা জানি আপনি তো 5 স্টার বিল্ডার্সের বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে অন্যতম একজন, অর্থাৎ আপনারও তো তাহলে সেই দিক থেকে দেখলে প্রাণ সংশয় রয়েছে। কি যে বলেন অফিসার, ওটা ছিলাম হবে। রিটায়ার্ড হওয়ার পর আমি আর ওদের সংস্পর্শে নেই। ওই রকম একটা কোম্পানিতে আমার মতো লোক বাধ্য হয় থাকতে। মাফিয়ার সেই সঙ্গে রাজনৈতিক নেতাদের চাপ, সুতরাং বুঝতেই পারছেন। এই সমস্ত কথা আপনি কোর্টে দাঁড়িয়ে বলতে পারবেন? না, আমি এই সমস্ত পাঁক আর আমি ঘাঁটতে চাই না অফিসার। প্লিজ
প্লিজ আমাকে রেহাই দিন। আমাদের কথোপকথনের মাঝেই দেখলাম রবীন্দ্রনাথ বাবুর স্ত্রী দেবলীনা দেবী আমাদের জন্য চা আর বিস্কুট এনে টেবিলে রাখলেন। সেই গরম চায়ে ঠোঁট ভিজিয়ে সুমন স্যার দেবলীনা দেবীকে জিজ্ঞাসা করলেন, চাটা খুব ভালো বানিয়েছেন। আচ্ছা, এই কমপ্লেক্স তো নতুন হয়েছে, আপনারা এর আগে কোথায় থাকতেন? উত্তর এলো হাওড়ার শিবপুরে। ব্যাস, এইটুকুই স্ত্রীকে রবীন্দ্রনাথ বাবু বলতে দিলেন। এরপর উনি নিজেই বলতে লাগলেন, আসলে অফিসে চাকরি পাওয়ার আগে আমি ফুটবল খেলতাম, ডিফেন্ডার ছিলাম। ক্ষেপের মাঠে আমার নাম ছিল বেশ। তবে খেলার দৌলতে বোর্ড ট্রাস্টে চাকরি পাই, আর সেই চাকরি পাওয়ার পর বড় ক্লাবের সুযোগ পেয়েও বাড়ি থেকে মত দেয়নি বলে বোর্ড ট্রাস্টেই রয়ে যায়। কয়েক বছর আর বোর্ড ট্রাস্টেই খেলি, তারপর বোর্ড জোড়া তুলে রাখি। একবার তো মোহনবাগানে খেলার সুযোগ এসেছিল, কিন্তু ওই বাড়ির মতটা ছিল না বলেই খেলাটা আর হয়নি। আমরা যতক্ষণ ওনার বাড়িতে ছিলাম রবীন্দ্রনাথ বাবু সর্বদা চেষ্টা করে গেছেন আমাদের এটা বোঝাতে যে উনি একজন সৎ ব্যক্তি এবং সারা জীবনে যা যা অর্জন করেছেন সমস্তটাই সৎ পথে। তবে আমাদের মনে প্রশ্ন থেকেই গেছে। ফেরার পথে সুমন স্যারকে বললাম, আচ্ছা স্যার, ওই রবীন্দ্রনাথ বাবুর কথায় আপনার বিশ্বাস হলো? দেখো ধর, সাধারণত সরকারি কর্মচারীরা যে কারণে অসৎ পথ বেছে নেয় তার প্রথম হলো শক্তিশালী গোষ্ঠীর ক্ষমতার সঙ্গে পেরে উঠবে না ভেবে, আর দুই, অর্থের লোভে। তবে রবীন্দ্রনাথ বাবুর ক্ষেত্রে আমার ধারণা সেই দুটো কারণের জন্যই 5 স্টার বিল্ডার্সের সঙ্গে যুক্ত হয়েছিলেন। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আমারও না তাই মনে হচ্ছে। ভীতু গোছের মানুষ হলেও ওনার অর্থের প্রতি লোভ আছে, সেটা বোঝাই যাচ্ছে। যার বড় প্রমাণ তাদের ওই বিলাসবহুল জীবনযাপন। রবীন্দ্রনাথ বাবুকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে উনি শেষ কবে ফ্ল্যাটের কোন জিনিসটা ওনার সৎ পথে উপার্জন করা টাকায় কিনেছেন, সেটা হয়তো উনি নিজেও সঠিকভাবে বলতে পারবেন না। গড়িয়া থেকে আমরা লালবাজার যাওয়ার পথে ধর্মতলার একটি বহু পুরনো রেস্টুরেন্টে ঢুকলাম দুপুরের খাওয়া সারতে। সুমন স্যারের ইচ্ছে মতো মটন বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার দেওয়া হলো, আর কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে খাবার পরিবেশনও করে গেল। এখানে বলে রাখি, বিরিয়ানি আমার অন্যতম পছন্দের খাবারের মধ্যে একটি। অবশ্য এখনকার দিনে বিরিয়ানি ভালোবাসে না এমন লোক পাওয়া দুষ্করও বটে। আর বাঙালিদের আবার বিরিয়ানিতে আলু না থাকলে কিছুতেই চলে না। তা বিরিয়ানিতে আলুর আগমন কিন্তু এই কলকাতাতেই ওয়াজিদ আলী শাহের হাত ধরে। শুধু বিরিয়ানির আলুর স্বাদ নিলে হবে ধর, এর ইতিহাসটা তো জানতে হবে। এই যে আমরা মেটিয়াবুরুজ রোজ যাওয়া আসা করছি, ওখানেই এর সূত্রপাত। ওয়াজিদ আলী শাহ নির্বাসিত হওয়ার পর যখন কলকাতায় আসেন তখন তার কাছে তেমন অর্থ ছিল না, তবে নবাবিয়ানার তো রক্তে, সেটা আর যায় কোথায়। তিনি খাওয়ার এবং খাওয়ানোর খুব শৌখিন ছিলেন। কলকাতায় আসার বেশ কিছু বছর পর বিরিয়ানিতে আলুর যোগ করেন নবাব। তবে শোনা যায় সেই সময় আলুর দাম কিন্তু এত কম ছিল না। এদিকে মাংসের দামও স্বাভাবিকভাবে প্রচুর, আর এই বিপুল পরিমাণে মাংস কিনে বিরিয়ানি তৈরি করার ব্যয়ভারটা কিছুতেই সামাল দেওয়া যাচ্ছিল না। ফলে কিছুটা খরচ কমাতে মাংসের সঙ্গে বিরিয়ানির পরিমাণ বাড়াতে আলুর ব্যবহার শুরু করা হয়। হ্যাঁ, বুঝেছি স্যার। আসলে কলকাতার বিরিয়ানিতে আলুর ব্যবহার একটি ঐতিহাসিক ঘটনা হলেও একদিকে এটা যেমন খরচ কমাতে সাহায্য করেছে, তেমনি অন্যদিকে বিরিয়ানির স্বাদও পরিবর্তন করেছে। সুতরাং ওয়াজিদ আলী শাহের এই এক্সপেরিমেন্টটা একেবারেই হিটই বলা চলে, তাই না? সে যা বলেছ। এই শহরে মানুষের পক্ষে বিরিয়ানিকে আপন করে নেওয়ার জন্য তার স্বাদ এবং গন্ধই যথেষ্ট। আমরা খাওয়ার সময়টুকুই খানিক হালকা মেজাজে কাটিয়ে ফের কেসের আলোচনায় ফিরে এলাম। লালবাজার যাওয়ার মুহূর্তে সুমন স্যারকে বললাম, স্যার, এখনো অবধি কোনো সূত্র কিন্তু আমাদের হাতে আসেনি। মনটা বড্ড অস্থির লাগছে আমার। এত বিচলিত হওয়ার কোনো কারণ নেই ধর, এখনো অনেক কিছু ঘটা বাকি। আমার মন বলছে আরও খুন হবে। সে কি স্যার, আপনি এটা কি বলছেন? তাহলে তো আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। তবে
এখনই সেটা নিয়ে ভাবার দরকার নেই ধর। আগে অ্যাডভোকেট উদয়নারায়ণ ত্রিপাঠীর সঙ্গে কথা হোক, ওনার থেকে বেশ কিছু তথ্য জানার পরই এই নিয়ে না হয় আমাদের কথা হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আমি আর সুমন স্যার লালবাজার পৌঁছে অ্যাডভোকেট উদয় নারায়ণ ত্রিপাঠীর জন্য অপেক্ষা করতে লাগলাম। ডিসিপি সাহেবও ছিলেন আমাদের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে আমরা ওনার জন্য অপেক্ষা করছিলাম, অথচ ত্রিপাঠীজির কোনো দেখাই নেই। সবচেয়ে অদ্ভুত লাগলো, ফোনে ওনার সঙ্গে 6বার আমরা যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিকেল গড়িয়ে ততক্ষণে সন্ধে নেমে গেছে। এমন সময় খবর এলো যে কিছুক্ষণ আগে দ্বিতীয় হুগলি সেতুর কাছে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছে। ওই এলাকার পুলিশের দাবি অনুযায়ী সেটি নাকি ত্রিপাঠীজির গাড়ি এবং নিহত ব্যক্তি আর কেউ নন, স্বয়ং অ্যাডভোকেট উদয় নারায়ণ ত্রিপাঠী। এমন ধরনের পথ দুর্ঘটনা আমাদের শহরে হামেশাই ঘটে, কিন্তু ত্রিপাঠীজির ক্ষেত্রে এটাকে কি তেমনই কোনো একটা দুর্ঘটনা বলা যায়, নাকি ওনাকে কেউ পরিকল্পনা করে পৃথিবী থেকে সরিয়ে দিল, ঠিক ওই বিগত খুনগুলোর মতো? এমন প্রভাবশালী ব্যক্তির পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে তখন চারিদিকে হইচই শুরু হয়ে গেছে। আমরা সময় নষ্ট না করে চটজলদি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গেলাম। কিন্তু অবাক হলাম এটা দেখে যে ত্রিপাঠীজির গাড়িটা সোজা এসে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে উল্টে যায়। কিন্তু এখানে আমাদের মনে প্রশ্ন জাগতে বাধ্য যে কোর্টের কাজ শেষ করে ত্রিপাঠীজির কথা ছিল লালবাজার এসে আমাদের সঙ্গে দেখা করা, কিন্তু উনি সেটা না করে কেনই বা দ্বিতীয় হুগলি সেতুর দিকে গেলেন? আর তাছাড়া ওনার গাড়িটা যে ব্রেক ফেল করেছিল সেটা অন্য কারোর দ্বারা পরিকল্পিতভাবে ঘটানো নয় তো? এক এক করে মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে, অথচ আমরা অপরাধীকে ধরতে পারছি না। এটা কি মানা যায় স্যার, বলুন তো? সেই মানুষগুলো কি অপরাধী নয় ধর? যে খুনগুলো করছে একমাত্র সেই কি অপরাধী? স্যার, আইনকে নিজের হাতে তুলে নেওয়া কখনোই সঠিক কাজ নয়। যে করছে সেও অপরাধী, আইনের আওতায় তাকেও আসতে হবে। তবে কে করছে আপনি কি জানেন? সত্যি করে বলুন তো স্যার একটু। ধর, জানিস এবার আমার কর্মকাণ্ড দেখার পর তোমার মনে আমাকে নিয়ে এই প্রশ্নটা হামেশাই জাগে, কিন্তু এক্ষেত্রে তোমাকে সন্তুষ্ট করার মতো উত্তর যে আমার কাছে নেই। তাহলে স্যার আমরা কি চুপচাপ খুনগুলো হতে দেখব, কিচ্ছু করব না? করব তো অবশ্যই। এবার আর দেরি নয় ধর, 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনার দিকে আমাদের আলোকপাত করতে হবে। আচ্ছা, সাব ইন্সপেক্টর তন্ময় বসাক আর কনস্টেবল গণেশ সাউয়ের পরিবারের কে কে আজ কোথায় আছে সমস্ত কিছু জেনে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আপনি কি ওদের পরিবারের কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, এবার আমি নিশ্চিত। সাব ইন্সপেক্টর তন্ময় বসাক আর কনস্টেবল গণেশ সাউয়ের হত্যার প্রতিশোধ নিতেই তাদের প্রিয়জনদের মধ্যে কেউ এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত রয়েছে। তাহলে তো এখনো 2টো খুন ঘটতে পারে স্যার। ঠিকই বলেছ, আর তাই আমাদের একবার মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করতে হবে, আর সেই সঙ্গে রবীন্দ্রনাথ বাবুকেও সতর্ক থাকতে বলতে হবে। আপনি কি ফরহান সিদ্দিকীর সাথে দেখা করার কথা বলছেন? হ্যাঁ, আমি ওনার সঙ্গেই দেখা করার কথা বলছি। আচ্ছা স্যার, উনি এই ব্যাপারে এত চুপচাপ আছেন কেন বলুন তো? একবার ভেবে দেখুন, ওনার এক সময়ের সঙ্গীদের একের পর এক কেউ মেরে চলেছে, অথচ উনি মুখে রাও কাটছেন না। ঠিক ধরেছ, তোমার অবজারভেশনটা ভুল নয়। সেই কারণেই আমাদের যত দ্রুত সম্ভব ওনার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রোজ বাড়ি ফেরার পর টিভি খুললেই নিউজ চ্যানেলগুলোতে আমাদের প্রতিটা পদক্ষেপ নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকে। এইসব নিয়ে সুমন স্যার একটা দারুণ কথা বলেন। সমালোচনা করাটা মন্দ নয় ধর, তবে হ্যাঁ, গঠনমূলক সমালোচনাই একমাত্র শোনা উচিত। তাতে অবশ্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টেরই লাভ। যাই হোক, পরদিন সকালে আমি বেরোনোর জন্য তৈরি হচ্ছি, এমন সময় দেখলাম আমার ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর থেকে কলটা এসেছে দেখে মনে একটু সন্দেহ নিয়ে এই কলটা ধরলাম আমি। হ্যালো। আসসালামু আলাইকুম অফিসার, আমি ফরহান সিদ্দিকী কথা বলছি। আপনি মন্ত্রী সাহেব ফরহান সিদ্দিকী? হ্যাঁ অফিসার, আমি মন্ত্রী ফরহান সিদ্দিকী। ডিসিপির কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি।
चले নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়েও কাজটা করাতে পারতাম, লেকিন কুছ কাম আমি নিজেই করতে পছন্দ করি। আমি ঠিক বুঝলাম না স্যার। আপনি মেটিয়া বুরুজের কেসটা দেখছেন তো? হ্যাঁ, কেন বলুন তো? সব কুছ ফোনে বলা যায় না অফিসার। এক কাম করেন, আমার বাড়ি চলে আসেন, বসে কথা হবে। হ্যাঁ, আসেন আসেন। এখন? हाँ अभी दरअसल आज विधानसभाয় যাওয়ার নাই। পার্টি দুপুরে একটা মিটিং ডেকেছে, লেকিন হাতে সময় আছে, তাই সেখানে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করে যেতে চাইছি। আসেন আসেন। ঠিক আছে স্যার, আমি আসছি। ओके, लेकिन और एक बात ऑफिसर, वो आने के वक्त अपना एडवाइजर, वो रिटायर्ड आईपीएस ऑफिसर সুমন চৌধুরীকেও সঙ্গে নিয়ে আসবেন। ফোনটা রেখে কিছুক্ষণ টেবিলের সামনে থমকে দাঁড়িয়েছিলাম। আমাদের বিষয়ে যে উনি অনেক খবরই রাখেন, সেটা ওই শেষের কথাটায় বেশ বুঝতে পেরেছি আমি সঙ্গে সঙ্গে সুমন স্যারকে ফোন করে সিদ্দিকী সাহেবের কথাটা জানালাম এবং ফোনের ওপাশ থেকে উনি বললেন, তুমি তো জানো ধর, আমি সচরাচর রাজনৈতিক নেতাদের বাড়ি যাওয়া পছন্দ করি না। ইনি তো আবার মন্ত্রী, এটা আমার স্বভাবের বিরুদ্ধে। কিন্তু স্যার, আপনাকেও যে সঙ্গে নিয়ে যেতে বললেন উনি। বুঝেছি, মন্ত্রী সাহেব এটা ভালো মতোই জানেন যে তদন্তের পিছনে তুমি থাকলেও আমার মাথা আছে, তাই আমাকেও ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে ধর, এই কেসের স্বার্থে আমি যাব তোমার সঙ্গে। ব্যাস, আর দেরি করলাম না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এবং সুমন স্যারকে সঙ্গে নিয়ে সময়ের আগেই পৌঁছে গেলাম সিদ্দিকী সাহেবের বাড়ি। ওয়েলকাম ওয়েলকাম, গুড টু সি ইউ টুগেদার অফিসার। আমরা সামনের সোফায় বসতেই দেখলাম এক গৃহকর্মী ওনার ইশারা মাত্র আমাদের জন্য চা নিয়ে এসে টেবিলে রাখলো। আহা, এইসবের আবার কি দরকার ছিল সিদ্দিকী সাহেব? আরে নেহি নেহি, কাজে এসেছেন বলে কি আমার মেহমান নন আপনারা? চাটা নিন, দার্জিলিং টি আছে, একদম ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস দার্জিলিং টির জন্য নিশ্চয়ই আমাদের এখানে আপনি ডেকে আনেননি মন্ত্রী সাহেব। তাহলে আমরা কি আসল কথায় আসতে পারি? হ্যাঁ সুমন বাবু, নিশ্চয় আপনাদের এখানে ডেকে এনেছি এটা জানাতে যে और कुछ दिनों का मामला है, उसके बाद মেটিয়া বুরুজের কেসটা আপনাদের ক্লোজ করতে হবে। মানে কি বলতে চাইছেন আপনি? अरे ठंड रखिए अफसर, ठंड रखिए। बुझलेन अफसर, পিয়ারুলকে দিয়ে আর কাম হবে না দেখে কাদেরকে ভেবেছিলাম ওর জায়গায় বসাবো, লেকিন পিয়ারুল সেটা আন্দাজ করতে পেরে কাদেরকে খুন করে দিল। ও আমার জন্য দিনকে দিন খতরা হয়ে উঠছিল। ওকে না সরালে আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যেত, একদম खलास खत। बस उसके बाद पियारुल शेख का काम खत्म। পিয়ারুল শেখকে আপনি মেরেছেন? नहीं ऑफिसर, ওর নিয়তি ওকে মেরেছে, আর বাকিদের ক্ষেত্রেও হয়তো একই হচ্ছে। সবই আল্লাহ জানে। আমাদের এই সমস্ত বলার কারণটা কি সিদ্দিকী সাহেব? আপনি জানেন না যে আমরা আপনাকে এই কাজের জন্য গ্রেফতার করতে পারি? गिरफ्तार वो भी हमाके? ধর বাবু, মন্ত্রীকে গ্রেফতার করতে গেলে যে স্ট্রং এভিডেন্স লাগে সেটা কি আছে আপনাদের কাছে? তাই বলছি, সব কথা বাদ দে, কাম কা বাদ বলে কত টাকা পেলে এই কেসটা ক্লোজ করবে না? টাকার লোভ আমাদের নেই সিদ্দিকী সাহেব, অতএব আমাদের কিনতে পারবেন না। बहुत खूब बहुत खूब, लेकिन सुमन बाबू, আমার কথা না শুনলে এবার যেটা হবে আপনি কিন্তু আমাকে তার জন্য বলতে পারবেন না।
আমি আপনাকে আগে থেকেই সে বিষয়ে সাবধান করে দিচ্ছি। সিদ্দিকী সাহেব, বিপদে পড়ে পিছিয়ে আসা আমার স্বভাব নয়। আজ হয়তো আপনাকে গ্রেপ্তার করতে পারছি না, কিন্তু একদিন সেটা করব। আপনাকে কথা দিয়ে যাচ্ছি, মাথায় রাখবেন। আজ আসি। ধর, তুমি অবিলম্বে রবীন্দ্রনাথ বাবুকে কল করে সতর্ক করে দাও, আর বলে দাও যাতে কয়েকদিন উনি কোথাও গিয়ে গা ঢাকা দেন। আমার অনুমান বলছে যে সিদ্দিকী সাহেবের পরবর্তী টার্গেট রবীন্দ্রনাথ বাবু হতে পারেন। আচ্ছা স্যার, আমি ওনাকে জানিয়ে দিচ্ছি। থানায় ফিরে এসে সুমন স্যারকে বেশ বিরক্ত লাগছিল। অবশ্য সেটা হওয়াটাই স্বাভাবিক। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার, সিদ্দিকী সাহেব যে এর পিছনে রয়েছেন সেটা জানা সত্ত্বেও আমরা ওনাকে গ্রেপ্তার করতে পারছি না, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে? ওনার বিরুদ্ধে প্রমাণ নেই বললেই চলে। এই কেস কিভাবে সলভ হবে স্যার? এটা আর শুধু কেস রইল না ধর, আমাদের ডিপার্টমেন্টের উপর চরম আঘাত করা হয়েছে, আর তাই পাল্টা দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আচ্ছা ধর, তোমাকে যে তখন ফেরার সময় রবীন্দ্রনাথ বাবুকে কল করতে বললাম, কই দেখলাম না তো করতে। ফিরে এসে ফোন করেছিলে? এই রে, একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। আই এম ভেরি সরি স্যার, আমি এক্ষুনি করছি। এই সামান্য ফোন করতে বলেছি, এটাও ঠিকভাবে করতে পারলে না ধর। এই জন্য আমাদের ডিপার্টমেন্টকে মানুষ অপদার্থের তকমা দেয়। স্যারকে বেশ রেগে যেতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল নিজের ফোনটা পকেট থেকে বের করে রবীন্দ্রনাথ বাবুকে কল করতে যাবে, এমন সময় স্যারের ফোনটাই বেজে উঠল, এবং স্ক্রিনে যে নাম্বারটা তখন জলজল করছিল সেটা আর কারণ নয়, স্বয়ং রবীন্দ্রনাথ বাবুর। কাঁপা গলায় উনি বলতে লাগলেন, হ্যালো হ্যালো সুমন বাবু, সুমন বাবু আমাকে বাঁচান। আমি সব কিছু আপনাদের বলতে রাজি আছি। আমাকে আমাকে দয়া করে বাঁচান সুমন বাবু। আপনি কোথায় আছেন? কি হয়েছে আপনার? সুমন বাবু, ওই 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 গাড়িটা। কি হলো স্যার? আমার মনে হয় রবীন্দ্রনাথ বাবু আর বেঁচে নেই। এক্ষুনি আমাদের বেরোতে হবে ধর। সময় নষ্ট না করে আমি আর সুমন স্যার তাড়াতাড়ি গড়িয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেই স্পটে পৌঁছে দেখি পাটুলি থানার ওসি আগেই সেখানে এসে উপস্থিত। আমাদের দেখা মাত্র সে এগিয়ে এসে পরিস্থিতির একটা ব্রিফিং দেওয়ার ফাঁকে ডেড বডির সম্মুখে নিয়ে গেল আমাদের। ডেড বডিটা একেবারে থেঁতলে গেছে। একজন মানুষকে পিষে খুন করার জন্য যা করণীয় সেটাই আদতে ঘটেছে বলে আমাদের ধারণা। তবুও ফরেন্সিকের জন্য বডি পাঠিয়ে দেওয়া হলো। একই স্থান থেকে রবীন্দ্রনাথ বাবুর মোবাইল ফোনটা উদ্ধার হলো ঠিকই, কিন্তু সম্পূর্ণরূপে ভাঙা অবস্থায়। আমি সেটাকেও ফরেন্সিকে পাঠানোর নির্দেশ দিলাম। রবীন্দ্রনাথ বাবুর স্ত্রী দেবলীনা দেবী এবং ছোট ছেলে কান্নায় তখন ভেঙে পড়েছে, কিন্তু ওই অবস্থায় তাদের সান্ত্বনা দেওয়ার মতো মানসিক অবস্থা এবং সময় কোনোটাই যে আমাদের ছিল না। সুমন স্যারের কথা মতো চটজলদি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে সেখানে আমরা পৌঁছে গেলাম। কিন্তু অবাক লাগলো এইটা দেখে যে মূল স্থানের সবকটা ক্যামেরার ডাটাবেসের সমস্ত ছবি কোনো কারণে নষ্ট হয়ে গেছে। কিন্তু কিভাবে ঘটলো এমনটা, সেটা ওখানে উপস্থিত কারোর পক্ষেই বলা সম্ভব হচ্ছিল না। আর এখানেই জাগে প্রশ্ন, এটা উপর মহল থেকে কারোর নির্দেশ অনুযায়ী করা হয়নি তো? পাটুলি থানার ওসিকে কয়েকটা কাজ বুঝিয়ে দিয়ে আমরা গাড়ি নিয়ে সোজা লালবাজারের দিকে অগ্রসর হলাম। ডিসিপি স্যারকে মন্ত্রী সিদ্দিকী সাহেব সম্বন্ধে হাতে আসা গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে আমি আর সুমন স্যার সবে বের হব, এমন সময় দেখি একটা অচেনা নাম্বার থেকে স্যারের ফোন কল ঢুকছে। সুমন স্যার ফোনটা ধরতেই ওপাশ থেকে সিদ্দিকী সাহেবের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। क्या सुमन बाबू, खुद को बहुत चालाक और बुद्धिमान समझ रहे हैं आप? हमार औरत के हमार पिछने লাগিয়েছিলেন। কথাগুলো বলার সময় পিছন থেকে ওনার স্ত্রীর কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, এবং সেটা শুনে আমার মাথায় কিছুতেই ঢুকছিল না যে সুমন স্যার আবার সিদ্দিকী সাহেবের স্ত্রীকে এইসবের মধ্যে কখন আর কিভাবে জড়ালেন। ফোন রাখার পর স্যার বললেন,
আমাদের একবার মন্ত্রী সাহেবের বাড়ি অতি দ্রুত যেতে হবে ধর। তানজিলা বেগম বিপদে রয়েছেন। তানজিলা বেগম মানে সিদ্দিকী সাহেবের স্ত্রী বিপদে? কিন্তু কেন স্যার? তাছাড়া আপনাকে সিদ্দিকী সাহেব ফোন করে এমন কথা বললো কেন? উত্তরে সুমন স্যার যা বললেন শুনে আমার চক্ষু চড়ক গাছ। আরও স্পষ্ট করে বললে স্যারের সেই খোঁচর আসলে সিদ্দিকী সাহেবের স্ত্রী তানজিলা বেগম। তিনি মূলত সেলিমের ব্যাপারে খোঁজ নিয়ে স্যারকে জানিয়েছিলেন যে ছেলেটির উপর বিশ্বাস রাখা যায় এবং নিজের স্বামীর ব্যাপারে সকল তথ্য এতদিন ধরে স্যারকে দিয়ে আসছিলেন তিনি। তার মানে স্যার আপনি সব জানতেন যে এই সব কিছুর পিছনে সিদ্দিকী সাহেব রয়েছেন? আমি জানতাম, কিন্তু সঠিক প্রমাণের অভাবে এতদিন তোমাকে বলিনি। কিন্তু স্যার এখন কি করবেন? আমরা কি ফোর্স নিয়ে ওনার বাড়ি যাব? না না না, একেবারেই নয়। তুমি কি পাগল হলে ধর? ভুলে যেও না, আপনি এ রাজ্যের একজন মন্ত্রী। শুধু তো মন্ত্রী নয়, তাও আবার সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগের। আমরা সিদ্দিকী সাহেবের বাড়ি পৌঁছে ভিতরে প্রবেশ করলাম। স্যার এবং আমার হাতে নিজেদের রিভলভার থাকলেও সামনে তখন তানজিলা বেগমের মাথায় পিস্তল ঠেকিয়ে সিদ্দিকী সাহেব দাঁড়িয়েছিলেন। অন্যদিকে সেলিমকেও আহত অবস্থায় দুজন লম্বা লোক বেঁধে রেখেছে। আমরা কি করব সেই মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সিদ্দিকী সাহেব আমাদের দেখে বললেন, ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের জন্যই তো এখানে ইন্তজার করছি। আপনি এটা ঠিক করছেন না সিদ্দিকী সাহেব। হ্যান্ডস আপ। রিভলভার দুটো আমার আদমির হাতে দিয়ে দিয়ে নিজেদের হাত দুটো উপরে সুন্দর করে তুলে সামনে এগিয়ে আসেন। কোনো চালাকি করবেন না। নিজের হাতে আইন তুলে নেবেন না সিদ্দিকী সাহেব, এখনো সময় আছে। আপনি আত্মসমর্পণ করুন। सरेंडर और मैं ये क्या पागल हो गए हैं क्या? हाँ सुमन बाबू, दिमाग खिसक गया है आपका। আপনি কি ভেবেছিলেন আমার औरतকে ব্যবহার করে এত সহজেই আমাকে হারিয়ে দেবে না? मैं भी जासूसों का दिमाग रखता हूँ, समझे? সব কিছু গতকাল রাতেই আমি ধরে ফেলেছিলাম যখন আপনার নাম্বারটা আমার औरतेর ফোনের লিস্টে দেখি। এই খেলায় আপনি হেরে গেলেন। রবীন্দ্রনাথ বাবুকে আপনি মেরেছেন? হ্যাঁ অফিসার ধর, मैंने ही मारा है, আমি মেরেছি। ওকে না মানলে পুরনো কিতাব ক্লোজ হতো না জি। আমার অন্তিম খতরা বলতে ও রবীন্দ্রনাথই ছিল। এত সহজে আমরা হাল ছেড়ে দিই না সিদ্দিকী সাহেব, খেলা এখনো অনেকটা বাকি আছে। সিদ্দিকী সাহেব ও ওনার লোকেরা আমার কথা শুনে হেসে উঠলেন এবং সবাই মিলে আমাকে ব্যঙ্গ করতে লাগলো। ওই মুহূর্তে আমি আর সুমন স্যার একে অপরের দিকে একবার তাকালাম। ইশারায় আমাকে স্যার বললেন যাতে আমি সামনের মেঝেতে রাখা কার্পেটটা পায়ে করে তুলে এক ঝটকায় সিদ্দিকী সাহেবের দিকে ছুঁড়ে দিই। আমি কথা মতো কাজটা করতেই ওনার হাতে থাকা পিস্তলটা গেল মেঝেতে পড়ে এবং আমি তৎক্ষণাৎ পিস্তলটা তুলে নিলাম। আপনার সব খেলা এবার শেষ সিদ্দিকী সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু তখনই সব শেষ নয়, কারণ সেলিমকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে সিদ্দিকী সাহেবের লোকেরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়তেই আমাদের মধ্যে তখন তুমুল হাতাহাতি শুরু হলো। সেই সংঘর্ষের মাঝেই সিদ্দিকী সাহেব এগিয়ে এসে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বললেন, बहुत हुआ तेरा चपर चपर, अब खुदा हाफिज। ট্রিগারে উনি চাপ দেবেন এমন সময় একটা গুলির শব্দ কানে এলো এবং ওনার হাতে থাকা পিস্তলটা গেল মেঝেতে পড়ে। সেই সঙ্গে ওনার দেহটাও ধীরে ধীরে মেঝে স্পর্শ করলো দেখলাম। আপনি গুলি চালালেন? সুমন স্যার তানজিলা বেগমের উদ্দেশ্যে কথাটা বলা মাত্র লক্ষ্য করলাম আমার সার্ভিস রিভলভারটা সেই মুহূর্তে তারই হাতে। বুঝতে পারলাম তিনি নিজের স্বামী অর্থাৎ সিদ্দিকী সাহেবের ওপর গুলি চালিয়েছেন। এদিকে বাকি লোকগুলো কি করবে ভেবে উঠতে পারছিল না। অবশ্য সামনের থানার পুলিশকে ফোন দিতেই তারা এসে ওই লোকগুলোকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আহত সেলিমকে শুশ্রূষার জন্য সুমন স্যার দ্রুততার সঙ্গে ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। এবারে আসি তানজিলা বেগমের কথায়। ওনার চোখে তখন নিজের স্বামীর প্রতি ঘেন্না ছাড়া কিছুই নেই। ওনার কাছ থেকে শুনলাম, কলেজ জীবন থেকে আমি আর তন্ময় একে অপরকে ভালোবাসতাম, বিয়েও করব ঠিক করেছিলাম। কিন্তু তন্ময় হিন্দু হওয়ায় আমার আব্বু এই সম্পর্কটা মেনে নেয়নি
ইচ্ছার বিরুদ্ধে ফারহানের সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়। ফারহান তখন মেটিয়া বুরুজের কাউন্সিলর। আপনি কি 5 বছর আগে ওই এলাকায় মারা যাওয়া সাব ইন্সপেক্টর তন্ময় বসাকের কথা বলছেন? হ্যাঁ, সেই সাব ইন্সপেক্টরই আমার তন্ময়। ফারহানদের 5 স্টার বিল্ডার্সের অফিসে তন্ময় বেশ কয়েকবার রেড করে এবং বেশ কিছু বেআইনি বিল্ডিংয়ের কাজও বন্ধ করে দেয়, যার কারণে ওর প্রতি রাগ থেকে এরা তন্ময়কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। ফারহান অবশ্য আমাদের বিষয়টা তখনই জানতে পারে, কারণ আমি বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ঘটনাটা আমি আটকাতে পারিনি। সেই থেকে নিজের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে একদিন ফারহানকে আমি শেষ করব, তন্ময়ের খুনের বদলা নেব। তারপর প্রায় দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। তদন্ত শেষ করে আমি কয়েকদিন ছুটি নিয়েছিলাম। সেদিন বিকেলে সুমন স্যারকে ফোন করে শুনি উনি তখন বাবুঘাটে। ব্যাস, আমিও ওনার সঙ্গে দেখা করতে বাবুঘাটে পৌঁছে গেলাম। কথায় কথায় স্যার আমাকে জিজ্ঞেস করলেন, তানজিলা বেগমের খবর নিচ্ছ ধর, চেষ্টা করো ওনার যেন যাবজ্জীবন কারাদণ্ড না হয়। আগে হ্যাঁ স্যার, আমার সবটুকু সামর্থ্য দিয়ে আমি সেটাই চেষ্টা করছি। কিন্তু স্যার, আপনার সঙ্গে তানজিলা বেগমের যোগাযোগ হলো কি করে? তুমি কেস ফাইলগুলো কতটা মন দিয়ে পড়েছিলে ধর বলতে পারবো না, কিন্তু আমি শুরুতেই একটা বিষয় লক্ষ্য করেছিলাম। 5 বছর আগে সাব ইন্সপেক্টর তন্ময় বসাকের খুনের সময় বহু তথ্য সরিয়ে ফেলা হয়েছিল, যেটা আমার কাছে খুবই সন্দেহজনক লাগে। এর সঙ্গে অন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তি জড়িত না থাকলে সচরাচর এমনটা ঘটে না। অতএব ওসি নুরুল ইসলামের পাস্ট হিস্ট্রি ঘাঁটতে শুরু করলাম, আর তখনই একটা ফাইল হাতে এলো। তার মধ্যেই ছিল তন্ময় বসাকের সঙ্গে তানজিলা বেগমের বিচালিঘাটে বসে থাকা মুহূর্তের একটি ছবি। খুব সম্ভবত সিদ্দিকী সাহেব নিজের স্ত্রীর উপর নজর রাখতে ওসি নুরুল ইসলামকে আলাদাভাবে ব্যবহার করতেন। পরে যখন তানজিলা বেগমের সঙ্গে আমি যোগাযোগ করি, তখন এই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। সে না হয় বুঝলাম, তবে স্যার এখানে একটা কথা না বললেই নয়। সাব ইন্সপেক্টর তন্ময় বসাকের প্রতি তানজিলা বেগমের ভালোবাসাটা কিন্তু সত্যি দেখবার মতো। 5 বছর পর হলেও ওই মহিলা প্রতিশোধ নিয়েই ছাড়লেন। সত্যিকারের ভালোবাসা এমনই হয় ধর। কিন্তু দেখো, আমরা আজও জাতি, ধর্ম, বর্ণ এই সমস্ত কিছুকেই প্রাধান্য দিয়ে থাকি। অন্তরের খোঁজ আর কজনই বা করে। সামনে দিয়ে তখন একটা ভিড়ে ঠাসা লঞ্চ এপার থেকে ওপার ভেসে যাচ্ছে। কয়েকজন নদীর জলে স্নান সেরে যে যার মতো ফিরছে। ইদানিং সময় ব্যস্ততার কারণে এই সমস্ত দৃশ্য খুব একটা দেখার সুযোগ হয় না। ফলে ঘড়ির কাঁটার তোয়াক্কা না করে আমি আর সুমন স্যার আরও কিছুক্ষণ বাবুঘাটেই বসে রইলাম। শেষ হলো আজকের গল্প মেটিয়া বুরুজ ডায়েরিজ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ফিরে আসবো আরও নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন শুধু গল্পের জন্য।